আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। সাবেক এমবিআর এর চেয়ারম্যান বলা লাগে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কাজিন নরসিংদী জেলা চেয়ারম্যান, উনি পলাতক। 14 তারিখের পর থেকে উনি অফিস করতেছেন না, কারণ ওনারা জানেন ওনারা এতই দুর্নীতি করেছেন যে ওনারা সৎসাহস নিয়ে আদালতে বা মিডিয়ার সামনে কথা বলতে পারতেছেন না। আর এটা দেখবেন, আপনারা দেখলে হয়তো বা জানবেন যে আসলে উনি এখন কোথায় আছে, কিভাবে আছেন। ওনাকে কেউ খুঁজে পাচ্ছেন না এবং অফিসেও আসতেছেন না। জনগণের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আমি মূলত বলবো, যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, ওনারা আসলে ছিনতাইকারী, হাইজ্যাকার, ডাকাত এবং অন্যান্য খারাপ লোকগুলোকে ধরার জন্য ব্যস্ত থাকে, কিন্তু তাদের নিজেদের ভিতরে যে খারাপ লোকগুলো আছে তাদেরকে তারা ছাড় দেয়। তো আমার মতে বাংলাদেশ সরকারের দরকার, যেগুলা সংবাদ পত্রিকা গ্রহণযোগ্য এবং কয়েকজন সাংবাদিক না, কয়েকটা মিডিয়া সাংবাদিককে বিভিন্ন সরকারি সংস্থার বিভিন্ন ধরনের অডিট করতে দিলে আমার মতে এই পুলিশ প্রশাসন বলেন, ভূমি মন্ত্রণালয় বলেন, রাজক বলেন, সব জিনিস বের হয়ে যাবে দুর্নীতি। কারণ যে সংস্থা আছে তারা তাদের লোকগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু প্রতিবেদন ভালো দেয়। এই কারণে বাংলাদেশ সরকারও তাদেরকে ধরাছোঁয়ার বাইরে থাকে। তাই আমি বলবো, সাংবাদিকদের আরও শক্তিশালী ক্ষমতা দেওয়া এবং এটা জাতিসংসদে উপস্থাপন করে এবং একটা বিল পাস করা। কারণ আমরা এখন যেভাবে দেখতেছি প্রত্যেকটা সরকারি সংস্থাতেই দুর্নীতি, আর দুর্নীতিগুলোকে সরকারি লোককে বাঁচাবে। অতএব অন্য সংস্থার লোকগুলো ওদেরকে তদন্ত বা ওদের ব্যাপারে জরিপ করতে দিলে ওরাই ভালো বলতে পারবে। তো আপনারা দেখতে থাকেন, খুবই খারাপ লাগে বাংলাদেশের এই অবস্থা দেখলে। ধন্যবাদ। নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদে আমি যে কক্ষটির সামনে আছি সেটা হলো উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ। এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আলোচিত এনবিআর কর্মকর্তার স্ত্রী লায়লা কানিজ লাকি। আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঈদের আগে সর্বশেষ 14 জুন তিনি এই উপজেলায় এসেছিলেন এবং প্রধানমন্ত্রীর যে কর্মসূচি খাদ্য সামগ্রী বিতরণ, সেই বিতরণে অংশগ্রহণ করেছিলেন। এবং তারপরই সারা দেশব্যাপী ছাগলকাণ্ড নিয়ে তার স্বামী মতিউর রহমান আলোচনায় আসেন এবং সেই সঙ্গে মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার স্ত্রী লায়লা কানিজ লাকির অবৈধ সম্পদ নিয়ে সারা দেশব্যাপী আলোচনা হওয়ার পরে তিনিও গা ঢাকা দিয়েছেন। আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং সেই গ্রামের বাড়িতেও আমরা তালাবদ্ধ পেয়েছি। গ্রামের লোকজন জানিয়েছে যে ঈদের পর তিনি রায়পুরায় আসেননি। আমি এই ব্যাপারে কথা বলতে চাই এই উপজেলা পরিষদের একজন কর্মচারীর সঙ্গে। আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বশেষ কবে উপজেলা পরিষদে এসেছিলেন এবং কবে থেকে তিনি এখানে অনুপস্থিত আছেন? সরকারিভাবে উনি আসছিলেন 13 তারিখ, সম্ভবত 13 তারিখ। আর এরপরে 14 তারিখে উনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার যেটা ছিল ওইটা বিতরণ করতে আসছিলেন। পরবর্তীতে উনি আর আসেননি। উনি
না আসার কারণে কি ধরনের নাগরিক সেবা বিঘ্ন হচ্ছে? নাগরিক সেবা যতটুকু আমাদের অফিস থেকে দেওয়া দরকার আমরা অতটুকু দিচ্ছি, আর যতটুকু উপজেলা চেয়ারম্যান স্যার থাকাতে যেটা হয় ওটা তো এখন না, সেক্ষেত্রে ওইটা আমরা দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমরা একজন সেবা গ্রহীতার সঙ্গে কথা বলতে চাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং আপনাদের চাওয়াটা কি? আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছু লোক ঈদের সময়, যেমন গত টাইমে যিনি ছিলেন যে সাদিক চেয়ারম্যান সাহেব, তখন দেখা যেত যে কাউকে 1,500 টাকা যতটুকু দিত, কিন্তু দেখা যাচ্ছে ওই একদিন ছুটিটা ছিল সেদিন আসতে পারে নাই, অনেকেই টাকাটা পায় নাই, এখনো পায় নাই, যেমন এখনো যেমন আসতেছে লোকজন এরকম আসতেছে। এই একটি কথা বলতে চাই সব সময় যে অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি, কত কাজ করতে হবে। বাংলাদেশ আমাকে কি দিল সেটা না ভেবে জন্মভূমি শোধ করতে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যু সদ্গায় যায় হিসেবে বিশ্ববাসী আজীবন স্মরণ রাখে। এবং আপনারা জানেন যে ছাগলকাণ্ড নিয়ে একটা ঘটনা ঘটছে। আমি শুধু এটুকু বলতে চাই, কিয়ামতে হাসরের ময়দান নাকি এটা, যে পিতা তার সন্তানকে চিনে না। জানি না এটা নিয়ে হাইকোর্টে রিট হয় কিনা, কেউ কয় কিনা, জানি না, এরকম বিষয়। এই ধন্যবাদ আপনাকে। আমি একটু জানাতে চাচ্ছি যে মূলত লাইলা কানিস লাখি সে ঢাকায় বসবাস করতেন। তিনি মূলত সপ্তাহে বা মাসে তিনি উপজেলায় আসতেন এবং তার দাপ্তরিক কাজগুলো করতেন। তবে ছাগলকাণ্ডের পর, ঈদের পর থেকে তিনি তার কর্মস্থলে আমরা দেখতে পাইনি এবং কোনো কর্মচারীরাও তার দেখতে পাইনি। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে লাইলা কানিস লাখি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করে ডিবি। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত। আগামী 10 কার্য দিবসের মধ্যে তাকে ঝিনাইদহ জেলে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আলামতটা উদ্ধার করা যাবে। এই ধরনের যে আদেশ দিয়েছে, আমি বলেছি এই ধরনের কোনো আদেশ না দিয়ে সরাসরি আদেশ দিলে তো হতো রিমান্ডের, কিন্তু জিনিসটা এখন লেংথি প্রসেস হয়ে গেল। আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই আদেশের বিরুদ্ধে হয়তো আমি রিভিশনে যেতে পারি, যে এই আদেশে আমি সন্তুষ্ট না, আমি রিভিশনে যেতে পারি। 9 জুন আদালত বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 14 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবু। ওই দিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। কোরবানির ছাগল, অথচ সরকারি এক কর্মকর্তার দশকের পর দশক ধরে গড়ে তোলা অবৈধ সম্পদ আর এর প্রতাপের সাম্রাজ্য ধসে পড়ার সব আয়োজন সম্পন্ন। প্রভাব খাটিয়ে পাহাড় সম সম্পদ আর বিত্ত বৈভবের যে রাজকীয় জীবনযাপনের ঢুকেছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, মাত্র কয়েকদিনের মধ্যেই তা যেন তাসের ঘরের মতো ধসে যাচ্ছে। মতিউরকে নিয়ে এখন চারিদিকে সন্দেহ। দুর্নীতি বিরোধী সংস্থা দুদক তার সম্পদের খোঁজে মাঠে নেমে পড়েছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বৈঠকেও তাকে ডাকা হচ্ছে না। মাত্র 1 সপ্তাহে সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে। এখন যেন কাছের লোকেরাও চিনতে পারছে না তাকে। কিন্তু কিভাবে এত সম্পদের মালিক হলেন এই সরকারি চাকুরে? প্রশ্ন উঠেছে, জনগণের কাছ থেকে কর ভ্যাটের অর্থ আদায় করে তিনি কি নিজের পকেটে ঢুকিয়েছেন? কত সম্পদ করেছেন তিনি? নিজের দখলে থাকা টাকা পয়সা, রিসোর্ট, বাড়ি, জমি, গাড়ি সহ কত সম্পদের মালিক মতিউর? তার আগে জানিয়ে রাখি, মতিউর নিয়ে যেভাবে আলোচনার শুরুটা হলো, এবারের কোরবানির হাটের একটি ছাগল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে। পাঞ্জাবের বিটল জাতের ছাগলটি পালা হচ্ছিল রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে। 175 কেজি ওজনের খাসিটি চাওয়া হয় 15 লাখ টাকা দাম।
65 উচ্চতার বাহারি ছাগলটি দেখে খুব পছন্দ হয় মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের। কোরবানির ঈদের আগে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ হয় ফেসবুকে। এই ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইফাত। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যায় কোরবানির জন্য এই কিশোর শুধু ছাগলই না 50 লাখ টাকা দিয়ে কয়েকটি গরু কিনেছেন। এর মধ্যে বেরিয়ে পড়ে ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের খবর। এবার ভাইরাল আলোচনায় যোগ হয় আরেক ভাইরাল ইস্যু। এবার তথ্য বের করতে মাঠে নামে মূল ধারার গণমাধ্যমগুলো। বেরিয়ে আসতে শুরু করে মতিউরের ঠোলের বিড়াল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ইফাতের থেকে তার বাবার আলোচনায় সামনে চলে আসে বেশি। এরপরই মতিউরের বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশ পেতে থাকে। খবর ছড়িয়ে পড়ে ইফাতের বাবা মতিউর রহমান এনবিআর এর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। এরই সঙ্গে সন্তানদের বিলাসী জীবনযাপনের গল্প আসতে থাকে স্রোতের মতো। 15 লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন চলতেই থাকে। এমপি চিঠি লেখার কারণে তারা একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, আর দুজনের বিরুদ্ধে কিন্তু এখনো তো এই প্রো ক্রেডিট মিডিয়া। তাহলে আমি তো মনে করি যে গোয়েন্দা সংস্থা থাকার কোনো দরকার নাই। এই লোকের বিরুদ্ধে এর আগে 4 বার দুদকের কাছে অভিযোগ গেছে, 4 বার এই লোককে ক্লিন চিট দেওয়া হয়েছে। আপনি দুর্নীতি করেন, বাটপারি করেন, যাই করেন, একা একা করতে পারবেন না। আসলে এই যে একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, একটা ছাগল কেনাকে কেন্দ্র করে কিছু করতে যে আমরা এত বড় বিষয় জেনে ফেললাম, আপনি সার্বিক বিষয়টা কিভাবে দেখেন? আপনি একটা কথা বলেন না যে কিছু ঘুরতে অনেক বড় সাপ একটা বেরিয়েছে। এখন এখানে দায়টা কার? যে কিছু ঘুরতে গেল তার, নাকি কেঁচোর, নাকি সাপের? সমস্যাটা কোথায়? সাপটা কিন্তু আগেই ছিল, আগে ছিল না। একটা প্রতিষ্ঠানে এরকম একটা দুর্নীতিবাজ, একটা করার লোক ওখানে ছিল। সে বহাল তবিয়তে ছিল, একসঙ্গে সে একাধিক পদে ছিল। সে সোনালী ব্যাংকের মতো ব্যাংকের সে পরিচালক ছিল, গুরুত্বপূর্ণ পদে ছিল এবং সবার সামনে ছিল। এখন তার ছেলের একটা অপকর্ম অথবা তার ছেলের একটা বাহাদুরি, ফুটানি দেখা যায় যে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে মিডিয়াগুলো, এখানে কিন্তু আমি মনে করি আমাদের সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা ইন্টারনাল একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কিন্তু একটা লোকজন থাকে। এই লোকগুলো কোনো যে কাজ করে না, এটা আরেকবার প্রমাণ হলো। এই পুরো ক্রেডিটটা তো মিডিয়ার, সোশ্যাল মিডিয়া প্রথমে, তারপরে সেখান থেকে আপনার যে কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া বলেন অথবা ইলেকট্রনিক মিডিয়া বলেন, তারা খোঁজ করে বের করেছে তার বাড়ি কোথায়, কি সময়, সমস্ত কিছু। এবং তারপরে সে অস্বীকার করেছে। আবার এই মিডিয়াগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করেছে যে আসলে তার এই বক্তব্যগুলো ঠিক না, তাকে চেনে না, এই কথাগুলো মিথ্যা। চেনে না। এখন কথাটা হলো কি, এই পুরো ক্রেডিট মিডিয়া। তাহলে আমি তো মনে করি গোয়েন্দা সংস্থা থাকার কোনো দরকার নাই, এরা তো কোনো কাজ করে না। এর আগে দেখেন আপনি আরেক 2জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুরো ক্রেডিট কার্ড মিডিয়া কিন্তু খুঁজে বের করেছে এদের মধ্যে কি কি অভিযোগ আছে। গোয়েন্দা সংস্থার উপর উল্টা বলতেছে না, ঢালাও হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, এরকম করেন না, এরকম করলে তো আমাদের ইজ্জত যায়, অমুক নানা কথা। তাদের ইজ্জত যে কত যায় ওটা আমরা টের পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, এইখানে আমি মনে করি পুরো ব্যর্থতাটা হলো যে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত যে বিভাগগুলি আছে, গোয়েন্দা যারা আছে কিন্তু খুঁজে বের করার, তাদের ব্যর্থতা। দুদকের কাছে কেবল অভিযোগ গেলেই তারা বিচার করবে তা তো নয়, তারাও তো অনুসন্ধানের নিশ্চয়তা সুযোগ আছে, তারা তো শতপ্রণোদিত অ্যাকশন নিতে পারে, নেয়নি কিন্তু। দুদক এখন পর্যন্ত তাও রিড করার কারণে, একজন এমপি চিঠি লেখার কারণে তারা একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, আর 2জনের বিরুদ্ধে কিন্তু এখনো তদন্ত শুরু করে নাই। তারা কার কথা বলছেন? আপনার এই যে মিয়া, আসাদুজ্জামান মিয়া এবং এই মতিউর রহমান, দুদক স্টার্ট করে নাই, তারা অপেক্ষা করতেছে। জিজ্ঞাসা করেন, আমাদের কোনো অভিযোগ
অভিযোগ পাইনি। মুজিবুর রহমানের ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। আচ্ছা, ওইটা হলো কি 4 তারিখে। তার ব্যাপারে এর আগে এটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, এই লোকের বিরুদ্ধে এর আগে 4 বার দুদকের কাছে অভিযোগ গেছে, 4 বার এই লোককে ক্লিন চিট দেওয়া হয়েছে, ওনার কোনো দোষ নাই। বর্তমান যিনি চেয়ারম্যান এসেছেন, এই চেয়ারম্যান এসে এটা কিন্তু এই সাগরকান্ডের আগে এই মাসের 4 তারিখ না 5 তারিখে প্রথম মিটিং এ উনি বলছেন যে ওর বিরুদ্ধে আবার তদন্ত করা হোক, মানে আরো অভিযোগ আসছে। তার মানে এখানে দুটো প্রসঙ্গ কি যে এই লোকটার সম্বন্ধে কিন্তু অভিযোগ আসছে একের পরে, কেউ তো দেখে নাই, কেউ তো কোনো আলোচনা করে নাই কিন্তু। তো এতগুলি করার পরেও সে কিন্তু সোনালী ব্যাংকের পরিচালকও ছিল, এনডিআর এর মেম্বারও ছিল। এই যে দুদকের 4 বারের অনুসন্ধান, 5মবারে আবার অনুসন্ধানের কথা, এগুলো কিন্তু তাকে কোনো ক্লান্ত করতে পারে না, বিচলিত করতে পারে না। সে বিচলিত হলো কখন, যখন নাকি মিডিয়া এগুলো নিয়ে আলোচনা শুরু করলো, এবং মিডিয়া তো একের পরে নতুন নতুন তথ্য। এই ক্ষমতার উৎসটা কোথায়, আপনার ধারণা কি হতে পারে, কিভাবে? দেখেন ভাই, আমি একটা কথা বলি, 11 থেকে শুরু হয়েছে, আমরা দেখলাম। আমি একটা কথা বলি, সেই জিনিসটা দেখেন, আপনি দুর্নীতি করেন, বাটপারি করেন, যাই করেন, একা করতে পারবেন না। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আপনার কারো না কোনো সঙ্গে নিয়ে করতে হবে, কেউ না কেউ আপনার সঙ্গে থাকবে যারা আপনাকে সাপোর্ট দিবে, এটা কিন্তু সব ক্ষেত্রে ঘটে। তো আমাদের এখানে থেকে সাপোর্টের সংখ্যাটা বেড়ে গেছে। একটা ঘরের মধ্যে 10 জন লোক আছে ধরেন, সেখানে যদি 2 জন লোক করাপ্ট হয়, বাকি 10 জনের তারা কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করতে পারে। কিন্তু যদি 8 জনই করাপ্ট হয়, তখন কি হবে? আমাদের এখন অবস্থা হচ্ছে এরকম, কারণ 8 জন তো 1 জন লোককে হাইড করে, 8 জন লোক 4 জন করাপ্টকে হাইড করে, না সে কিছু করে না। আমাদের এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই অবস্থা হয়ে গেছে, এবং দুর্নীতি করাটা এখন একটা গর্বের ব্যাপার, বাহাদুরির ব্যাপার। আপনি বললাম তো, যারা যারা জীবনে কখনো এই ইনকাম ট্যাক্স বলেন, অথবা আপনার শুল্ক বিভাগ বলেন, অথবা আপনি পুলিশ বলেন, এদের কাছে জীবনে কোনোদিন একবারের জন্য গিয়েছে বাংলাদেশে যে কোনো সাধারণ মানুষ র্যান্ডম তাকে জিজ্ঞাসা করতাম, এর মধ্যে 100 ভাগের মধ্যে 90 ভাগের মানুষের অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা। জিজ্ঞাসা করেন, আপনি নিজেও ব্যবসা করেন, যত আপনার ব্যবসায়ী বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেন, আপনার অভিজ্ঞতা আপনি নিজেকে বুকিয়ে আপনি বলেন, আপনি কি তাদের কাছ থেকে এমন ব্যবহার পান যা নাকি আপনাকে দিন শেষে সন্তুষ্ট করে? না পান, ভ্যাটের কথা বলেন, আপনি যারা ভ্যাট দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন তোমার কি অবস্থা। যে কোনো একটা রেস্টুরেন্টে যান, জিজ্ঞাসা করেন যে ভ্যাট দিলে তোমার কি সুবিধা, না দিলে তোমার কি সুবিধা। এগুলো ওপেন সিক্রেট না, এটা সিক্রেট ওপেন। রাজস্বের আসলে যে আমরা বাড়াবো, মানে ভ্যাট কেউ দিচ্ছে না, যে সিস্টেম করতে পারছে সে না দিবে, যে না দিবে সে ঝামেলা করবে, যে ভ্যাট দিবে সে ঝামেলা করবে, যে ভ্যাট না দিয়ে ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে সে আরামে থাকবে। উনি ফিস কষে দেয়, উনি ওনার মতো দুর্নীতিবাজ এই নাই আমি আর দেখিনি আমার জীবনে। ধরলে নেয় 1000 টাকা না দিলে উনি একটা দলীয় রেজিস্ট্রি হয় না, এবং কি ফিস কষে না। তারা বিস্তর অভিযোগ করছেন এবং সুনির্দিষ্টভাবে অভিযোগ করছেন যে 12 লক্ষ টাকার মতো ঘুষ দাবির, যেটি আপনার সাব রেজিস্ট্রার দাবি করেছেন আপনার কাছে জমা দেওয়ার জন্য, সেটি না হওয়ার জন্য দলিলও হয়নি। এই অভিযোগগুলোর বিষয়ে আপনার মতামত কি? এবং এই অভিযোগটি যে আমরা একটি অভিযোগ করলাম সেটি না, এরকম অসংখ্য অভিযোগ রয়েছে আপনাদের অনেকের বিরুদ্ধেই, তার মধ্যে অন্যতম আপনি। এগুলো কোনো কিছুই সত্য না, আসলে ওনারা কেন এগুলো বলতেছে ওনারাই ভালো জানে, কিন্তু এগুলোর কোনো কিছুই এখানে হয় না। এই যে আপনাদের অফিসগুলোতে বলছেন, এখানে কি আমি আইন যতটুকু জানি, আপনারা আমার থেকে আইন আরো ভালো জানেন, আপনাদের এই এজলাসের মধ্যে কোনো প্রকার নগদ টাকা লেনদেনের সুযোগ রয়েছে কিনা? নগদ টাকা লেনদেনের কিছু ব্যাপার আছে, সরকারি ফিস, নগদ কিছু ফিস, প্রতিটা দলিলে নগদ কিছু ফিস থাকে, প্রতিটা দলিলে নগদ ফিস আছে, এনএন ফিস, এগুলা সরকারি কিছু ফিস নগদ আছে, সেগুলো নেয়
কিভাবে নিতে হয়, মানে সেটা নিয়মটা কি? এজলাসের যেটি এটি তো বিচারিক কার্যক্রম এজলাস, এখানে কি নেওয়ার সুযোগ আছে কিনা? এটা নিলে পরে কিভাবে নিতে হয়? সেটাকে রসিদ দিয়ে নিতে হয় না রসিদ দিয়ে নিব, রসিদ দিয়ে নিতে হবে। এরকম ফিটা কেমন কেমন ফিটা হতে পারে? আপনার এখানে দেখলাম এটি এনআরবিসি ব্যাংকের বুথ রয়েছে, বুথেও লেনদেন করা হয়, এরপরেও আপনি রসিদের মাধ্যমে নেন? পেয়াদারের মাধ্যমে হবে, আর নগদ হালকা পাতলা কিছু এই যে এখান থেকে বলছিলেন ফিস এবং সেরেস্তা ফিটা কি? সেরেস্তা কোনো কিছু না, শুধু সরকারি ফিস আছে, এনএন ফিস আছে 360 টাকা, আর হলো যদি নগদ কোনো দলিল হয় সেরেস্তা ওনারা বলছিলেন আপনার এখানে যারা রয়েছেন সেবাগ্রহীতা তারা বলছিলেন যে সেরেস্তা ফি আপনাদের এখানে। ওনারা কি বানিয়ে বললো সেটা আমার বিষয় না, কিন্তু আমার সরকারি কিছু হালকা ফিস আছে যে 360 টাকা প্রতি দলিলে আছে এনএন ফিস, এবং এ ফিস 100 টাকা, ই ফিস 100 টাকা, এন ফিস 240 টাকা, এই হিসেবে 2700 টাকা। নকল উঠাতে গেলে কত টাকা করে নেন? নকলের যে পাতা হিসেবে সরকারি ফিস আছে ওইগুলা সর্বনিম্ন সব মনে করে একরকম হবে না, হাফ পিস আছে, ফুল পিস আছে, পাতা এক পাতা বেশি হলেই 40 টাকা বা 36 টাকা বেড়ে যাবে, এই ধরনের। আচ্ছা, যে আপনি বলছিলেন উনি সেরেস্তা নেয় প্রতি দলিলে 5 টাকা, প্রতি দলিলে নেয় 1000 টাকা, না দিলে উনি একটা দলিল রেজিস্ট্রি হয় না, এবং কি ফিস কষে না, উনি ফিস কষে দেয়। উনি ওনার মতো দুর্নীতিবাজ এই নাই আমি আর দেখিনি আমার জীবনে। উনি সবার সাথে কৃষকদের সাথে খারাপ ব্যবহার করে টাকা না দিলে। সরাসরি বলছিলেন আপনি রেজিস্ট্রি করার মালিক না, আপনি রেজিস্ট্রি করবেন। আপনার সামনে একজন সেবাগ্রহীতা উনি অভিযোগ করছেন যে আপনি প্রতি লাখে 1000 টাকা করে নেন, মানে এটা নেন। এগুলো সম্পূর্ণই মিথ্যা, ওনাদের কি হয়েছে ওনারাই জানে। একটা মানুষ, জলজান্ত একজন মানুষ যদি সৎ সাহস যদি ওনার মধ্যে না থাকতো, আপনি ওনার না আমরা সবাইকে চাচ্ছি না, আমরা সবাই একজন জলজান্ত মানুষ যদি ওনার মধ্যে সৎ সাহস না থাকতো উনি কিভাবে এই প্রশ্নটি আপনার সামনে দাঁড়িয়ে করেন? এত বড় একটি অভিযোগ কিভাবে তিনি দেন? এটি কিভাবে সম্ভব হয়? ওনারাই বলুক, আমি ওগুলো জানি না। তার মানে আপনি অভিযোগ অস্বীকার করছেন। আমরা হট্টগোল চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা বুঝতে পেরেছি আপনি তো আপনার মধ্যে সৎ সাহস ছিল বিদায় আপনি ওনার সামনে দাঁড়িয়ে এভাবে বলতে পেরেছেন। একে একে সবাই একই কথাই বলবেন, ওনারা অস্বীকার করছেন। ওনাদের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আমরা চেষ্টা করবো তার সাথে একটু কথা বলার জন্য। বেনজির আহমেদ পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। বেনজির আহমেদ সত্যিকার অর্থে দুদকের কোনো কথাই রাখেনি। তিনি কার কথা রেখেছেন তিনি ভাবেই জানেন। তাকে যখন 6 জুন সশরীরে এসে দুদক কার্যালয়ে তার সম্পদের হিসেব বর্ণনা দেওয়ার জন্য দুদক থেকে চিঠি পাঠানো হয়েছিল, তিনি সময় নিয়েছেন। তিনি 15 দিন পর তিনি দুদকে এসে তিনি তার সম্পদের হিসাব বর্ণনা দেবেন। 6 জুনের পর 15 দিন সময় গেল, 23 জুন তিনি আসলেন না। তিনি কার কথা রাখলেন তিনি ভালোই জানেন। তার পরিবারকে 9 জুন এসে তার পরিবার মানে তার স্ত্রী এবং তার সন্তানদের 9 জুন এসে সম্পদের হিসাব বর্ণনা দিয়ে যাওয়ার কথা, তারাও আসলেন না। 15 দিন সময় নিলেন, তাদেরকেও 23 তারিখে আসবার কথা ছিল। তারা হয়তো বেনজির আহমেদের কথা রেখেছেন, তার পরিবারের সদস্যরা, স্ত্রী এবং সন্তানরা, কিন্তু বেনজির আহমেদ কারো কথাই রাখেননি। তিনি যে কার কথা রাখছেন সেটি আসলে ভাববার বিষয়, সেটি আসলে আলোচনার বিষয়। তিনি পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর বেনজির আহমেদ পালিয়ে
পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। বেনজির আহমেদ সত্যিকার অর্থে দুদকের কোনো কথাই রাখেনি। তিনি কার কথা রেখেছেন তিনি ভালোই জানেন। তাকে যখন 6 জুন এসে সশরীরে এসে দুদক কার্যালয়ে তার সম্পদের হিসেব বর্ণনা দেওয়ার জন্য দুদক থেকে চিঠি পাঠানো হয়েছিল, তিনি সময় নিয়েছেন। তিনি 15 দিন পর এসে তিনি দুদকে এসে তিনি তার সম্পদের হিসাব বর্ণনা দেবেন। 6 জুনের পর 15 দিন সময় গেল, 23 জুন তিনি আসলেন না। তিনি কার কথা রাখলেন তিনি ভালোই জানেন। তার পরিবারকে 9 জুন এসে তার পরিবার মানে তার স্ত্রী এবং তার সন্তানদের 9 জুন এসে সম্পদের হিসাব বর্ণনা দিয়ে যাওয়ার কথা, তারাও আসলেন না। 15 দিন সময় নিলেন, তাদেরকেও 23 তারিখে আসবার কথা ছিল। তারা হয়তো বেনজির আহমেদের কথা রেখেছেন, তার পরিবারের সদস্যরা, স্ত্রী এবং সন্তানরা, কিন্তু বেনজির আহমেদ কারো কথাই রাখেননি। তিনি যে কার কথা রাখছেন সেটি আসলে ভাববার বিষয়, সেটি আসলে আলোচনার বিষয়। তিনি পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। টেলিভিশনে, মিডিয়ায়, গণমাধ্যমে, পত্রিকায়, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া যার ছবি এত পরিষ্কার জল, যাকে কোটি কোটি মানুষ চেনে এবং তার সম্পর্কে টুকটাক জানে বা জেনেছে, তাদের চোখ আড়াল করে উনি কতদিন এভাবে লুকিয়ে থাকবেন এটি বেনজির আহমেদই ভালো জানেন। তিনি কিভাবে পাসপোর্ট জালিয়াতি করেছেন, এটি এক ধরনের জালিয়াতি। পাসপোর্ট নিয়ে অনেক আলাপ, অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে তিনি জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এবং তিনি প্রথম পাসপোর্ট এমআরপি পাসপোর্ট তিনি তৈরি করেছেন, সেটি হচ্ছে 2010 সালের 14 অক্টোবর। তিনি প্রথম হ্যান্ড রাইটিং যে পাসপোর্ট ছিল সেখান থেকে তার এমআরপি পাসপোর্ট কনভার্ট হয় হচ্ছে 2010 সালের 14 অক্টোবর, যেটিকে আমরা মেশিন রিডেবল পাসপোর্ট বলি, যেটি নাম্বার ছিল AA107325-2। এবং পরবর্তীতে 2014 সালে তিনি আরেকটি এমআরপি পাসপোর্ট করেন, মেশিন রিডেবল পাসপোর্ট করেন 2014 সালে। এবং সেইখান থেকেই আসলে তার তথ্য গোপন অনেকটা শুরু। 2014 সালের 16 সেপ্টেম্বর তিনি একই তথ্য দিয়ে পাসপোর্টটি রিনিউ করেন। কিন্তু এর আগে তিনি যে পাসপোর্ট করেছিলেন, মেশিন রিডেবল পাসপোর্ট, হাতে লেখার পাসপোর্ট থেকে যে মেশিন রিডেবল পাসপোর্ট আসে, তখনও তিনি একটি পাসপোর্ট করেছিলেন যেটির নাম্বার ছিল 00171616। এই পাসপোর্টটি তাকে আগারগাঁও অফিস থেকে দেওয়া হয়েছিল। এটি অফিসিয়াল পাসপোর্ট, এগুলো 14 সালের আগে। এবং তিনি যখন এমআরপি পাসপোর্ট আবেদন আবার নতুন করে করেন, অফিসিয়াল পাসপোর্ট হিসেবে গ্রহণ করা হলেও এটি আগারগাঁও পাসপোর্ট অফিসের তথ্য যে অফিসিয়াল পাসপোর্ট হিসেবে তার আবেদন গ্রহণ করা হলেও বিচিত্র কারণে পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট হিসেবে তৈরি হয়। এবং তার ব্যক্তিগত বায়োমেট্রিক, ব্যক্তিগত তথ্য অপারেটরকে দিয়ে তিনি ইনপুট করে এমআরপি পাসপোর্টের সিস্টেমে, তখন একটা পরিবর্তন করে অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট করে তার প্রভাব খাটিয়ে তিনি অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরিত করেন। এবং এরপরে তার এই পাসপোর্ট কেলেঙ্কারি চলতেই থাকে, যেটি কেলেঙ্কারি বেরিয়েছে সাম্প্রতিক সময়। তিনি তো আর ক্ষমতায় নাই, সুতরাং এখনই হয়তো কিছু করা যাবে। তিনি কি কি অপকর্ম, কি কি অন্যায় অপরাধগুলো করেছেন এবং বড় বড় লেকচার দিতেন। উনি ভালো ভালো লেকচার দিতেন। ওনার
ওনার লেকচার অনেক বিখ্যাত ছিল, উনি খুব লেকচারে খুব এক্সপার্ট ছিলেন বেনজির আহমেদ। এই লেকচার দিয়ে বাংলাদেশের প্রায় সব জেলাতেই তিনি তার বিঘায় বিঘায় জায়গা তিনি তৈরি করেছেন এবং এই অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরিত করবার জন্য যারা যারা সহযোগিতা করেছে, সম্প্রতি দুদক তার পাসপোর্ট কেলেঙ্কারিতে যারা সহযোগিতা করেছে তাদের এমন 8 জনকে ডেকেছেন। এর মধ্যে একজন রয়েছে পরিচালক আব্দুল্লাহ আল মামুন, তাকেও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে যে একজন সরকারি অফিসিয়াল কি করে অর্ডিনারি পাসপোর্ট বানায় এবং অর্ডিনারি পাসপোর্টটা তারা পাসপোর্ট অফিস থেকে কি করে দেয়। যার যেই পেশা সেই পেশা লিখতে হবে পাসপোর্ট, সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করা, এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তারা প্রাথমিকভাবে যেটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে যখন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ ছিলেন তখন তিনি যে তার অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট হিসেবে দরখাস্ত দিয়েছেন সেটি যাচাই বাছাইয়ের জন্য এবং সেই ইনফরমেশন গুলো ক্রস চেকের জন্য কিন্তু র্যাব সদর দপ্তরে নাকি পাঠিয়েছে বলে তারা দাবি করছে এবং র্যাব সদর থেকে তিনি যেহেতু ডিজি ছিলেন, কার সাধ্য আছে এগুলো ক্রস চেক করে যে অর্ডিনারি বানানো যাবে না অফিসিয়াল বানাতে হবে, এই সাধ্য কার আছে? কারণ কারিগর ছিল অর্ডিনারি পাসপোর্ট বানিয়ে দেওয়া হয় অফিসিয়াল পাসপোর্টকে। এভাবে তিনি এই পাসপোর্ট বানিয়ে এখন পর্যন্ত তার 7টি পাসপোর্টের তথ্য পাওয়া যায়। পাসপোর্ট সবার 7টি 10টি 20টি থাকতেই পারে, এটি যখন পাসপোর্টের পাতা শেষ হয়ে যায় বা কেউ কখনো কোনো কারণে পাসপোর্ট পরিবর্তন করতেই পারে, যে কোনো কারণেই হতে পারে, সেটি 8টি 10টি থাকা অপরাধমূলক কিছু না। কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে, এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে তিনি কি করে অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট বানালেন, সেটি প্রাইভেট সার্ভিস দিয়ে, পাসপোর্ট অফিসও বা কি করে অ্যালাউ করলো, সেই বিষয়গুলো জানবার জন্যই কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পাসপোর্ট অফিসে সেই সময় যারা কর্মরত ছিল তাদের মোট আব্দুল্লাহ আল মামুন একজন পরিচালক সহ 8 জনকে ডেকে আনা হয়। এই আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু আবার দুদকে একটি তদন্ত চলছে, একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তার দুর্নীতিরও অভিযোগ রয়েছে এবং আব্দুল্লাহ আল মামুনকে এখন জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। তো একটা আইজিপি, একজন সরকারের এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার ছিলেন, ঢাকার ডিসি ছিলেন এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে, তো তিনি কি করে এই জাতীয় অপরাধগুলো করেছেন নির্বিঘ্নে, সেটি আসলে প্রশ্নের অপেক্ষাই রাখে না। এবং তিনি পুলিশ কমিশনার এই পদে থেকেই তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি, অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করেছেন তিনি। এবং দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি কখনো পাসপোর্ট নিতে বা পাসপোর্টের আবেদন করতে পাসপোর্ট অফিসে হাজির হতেন না, তার ব্যক্তিগত সহকারীরা হাজির হতেন এবং তিনি তার ব্যক্তিগত সহকারী মারফত একটি চিঠি লিখে দিতেন এবং সেই অনুযায়ী তার পাসপোর্টগুলো হয়ে যেত। এবং 2020 সালে তিনি যখন বাংলাদেশের 30তম আইজিপি হিসেবে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন তখনই কিন্তু তার লাল পাসপোর্ট একটি পেয়ে যাওয়ার কথা, কিন্তু অজ্ঞাত কারণে তিনি সেই লাল পাসপোর্টটি গ্রহণ করেনি। তার মানে তার বহু আগে থেকে সূক্ষ্ম পরিকল্পনা ছিল, একটি ইন্টেনশন ছিল অপরাধের, যে তিনি কোনোভাবেই এই লাল পাসপোর্ট বা সরকারি যে অফিসিয়াল পাসপোর্ট যেটা ব্লু পাসপোর্ট, তিনি এগুলো কখনোই গ্রহণ করেননি। তিনি অফিসিয়ালি অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করতেন এবং অফিসিয়ালি অর্ডিনারি পাসপোর্টগুলো ব্যবহার করার কারণে সেই পাসপোর্টগুলো কিন্তু জমা দিতে হয় না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যখন ব্লু পাসপোর্ট বানায় তখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু সেই পাসপোর্টগুলোর মেয়াদ যদিও থেকে থাকে, পরবর্তীতে সেই পাসপোর্টগুলো কিন্তু সহজে পাসপোর্টগুলো আর ব্যবহার করা যায় না যদি তার মেয়াদ না থাকে। কারণ আপনারা জানেন যে সরকারি পাসপোর্ট অর্থাৎ ব্লু পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন অতিক্রম করা যায় না যে পর্যন্ত এনওসি বা জিও, গভর্নমেন্ট অর্ডার, যে পর্যন্ত পাওয়া না যায়। যেহেতু ব্লু পাসপোর্টের জিও বা গভর্নমেন্ট অর্ডার নেওয়ার একটা বিষয় আছে বা জেনারেল অর্ডার নেওয়ার একটা বিষয় আছে, সেই কারণে কিন্তু মানে খুব চাতুরতার সাথে
বেনজির আহমেদ এই পাসপোর্ট জালিয়াতি করেছেন প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। বেনজির আহমেদের মতো লোক এয়ারপোর্ট দিয়ে যাবে আর এসপি মানে স্পেশাল ব্রাঞ্চ যেটা এয়ারপোর্টের নিয়ন্ত্রণ করে তারা জানবে না বা কেউ তাকে চিনবে না, এটা হতে পারে না। তাছাড়া তিনি পাসপোর্ট করার সময় আরো প্রভাব খাটিয়ে, যেটি আমরা জেনেছি যে একজন সরকারি কর্মকর্তা যদি পাসপোর্ট করতে হয় তিনি সর্বোচ্চ 5 বছর মেয়াদী পাসপোর্ট নিতে পারবেন, কিন্তু বেনজির আহমেদ তার প্রভাব খাটিয়ে তিনি 10 বছর মেয়াদী অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট বানিয়ে 10 বছর মেয়াদী পাসপোর্ট বানিয়েছেন। অনেক অপকর্ম হয়েছে এবং অপকর্ম হয়েছে যে উনি 1 লাখ জড়িত ছিলেন সেটা না পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই তার সাথে জড়িত। এই সমস্ত তথ্য পাত্র বিচার বিশ্লেষণ করে আসলে দুদক পরবর্তী কি পদক্ষেপ নেবে এবং এই বেনজির আহমেদকে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে আসলে কোন আইনের আওতায় আনবে কিনা বা তাদেরকে শাস্তির মুখোমুখি করবে কিনা এবং কারা কারা কোন কারণে কোন ইনভলভমেন্টে কোন সুবিধা পেয়ে বেনজির আহমেদকে এই জাতীয় অনৈতিক কাজ করতে সুযোগ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, এই জাতীয় তথ্যগুলি আসলে যাওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের যে সকল কর্মকর্তা 8 কর্মকর্তা কর্মচারী যারা এসেছে দুর্নীতি দমন কমিশনের প্রশ্নের মুখোমুখি হতে, তাদের কাছ থেকে এই জাতীয় তথ্যগুলোই কিন্তু জেনেছে দুর্নীতি দমন কমিশন। এখন কমিশন পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবে বেনজির আহমেদ সহ পাসপোর্ট কেলেঙ্কারির বিষয়ে, বেনজির আহমেদ সহ তাকে যারা সহযোগিতা করেছে তাদের বিষয়ে, সেই জন্য হয়তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। রাজপথে দেবো ইনশাআল্লাহ, কোন কোটায় বাংলাদেশে আমরা মানবো না। পল্টনকে টার্গেট করে তারা ভেবে নেয় যে এখানে হয়তোবা 1-2টি বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদলকে দমন করা যাবে। আমরা বলতে চাই বিগত আমাদের প্রায় 5 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমরা কোনো কিছুকে পরোয়া করি না, পরোয়া করে না। রাজপথে দেব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই এই অবৈধ সরকারের এজেন্টদের বলতে চাই আপনাদের জবাবদিহিতা আমরাই করব। আমরা যদি কোনো প্রমাণ পাই এই অবৈধ সরকারের, আমরা যদি প্রমাণ পাই এই অবৈধ সরকারের এজেন্ট কারা, তাদেরকে আমরা নিজ হাতে বিচারের আওতায় নিয়ে আসবো। যেভাবে ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধ ছিল সর্বশেষ কমিটিগুলো সেই ধারাবাহিকতায় আমরাও আপনাদের আশ্বস্ত করতে চাই কারো সম্মানহানি হবে না, সবার যথাযোগ্য সম্মান নিয়েই আপনারা সংগঠনের পতাকা তোলে রাজনীতি করতে পারবেন। কিন্তু ভুলে গেলে চলবে না, ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ একত্রিত হয়েছে। আমরাও সেই প্রস্তুতি নিচ্ছি, আমরা অবগত রয়েছি 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে ছাত্রদল মাঠে থাকবে। কোন কোটায় বাংলাদেশে আমরা মানবো না। এর কোনো ঘটনা নেই। এখানে যে মূল বিষয়টা ছিল, এখানে তো সবসময় আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় আপনি যদি স্কাউট মার্কেট থেকে এই নয়াপল্টন মসজিদ যে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই পর্যন্ত কিন্তু আমাদের নেতাগুলো অবস্থান গ্রহণ করছে। সেহেতু সে সময় কতিপয় দুষ্কৃতকারী, এবং আমরা তো আপনাদের বারবারে বলেছি সরকারের এজেন্ট, সেজন্য তারা ওই পাশ থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমরা যেটা অবগত হয়েছি ওই নয়াপল্টন যে থানা রয়েছে সেই থানা বরাবর তারা ধরে আমরা অবগত হয়েছি থানার ভিতরে তারা প্রবেশ করেছে। তো সেই 2 থেকে 3টি বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের সহযোগিতায় নয়াপল্টন থানার ভিতরে প্রবেশ করেছে আমরা জেনেছি। আপনারা যদি কোনো কিছু বিতর্কিত করতে চান তাহলে এর জন্য প্রশ্ন আসে। আপনি এখানে হাজার হাজার নেতাকর্মী, এখানে একটি নেতাকর্মী আপনাকে বলেছে যে সে কমিটি নিয়ে কোনো কথা রয়েছে? এখন যদি আপনারা যদি ধারণা করে তাহলে গণভবনে কি হয় ধারণা করতে পারেন না? এটা যদি ধারণার উপর দেখেছে বলেন, এটা খুবই দুঃখজনক। এখানে হাজার হাজার নেতাকর্মী রয়েছে, আপনাকে একজন নেতাকর্মী বলছে। যদি কারো কোনো বক্তব্য থেকে থাকে আমরা অপেক্ষা করছি শোনার জন্য, আমরা সেজন্য এসেছি। আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা জানতে চাই যে তাদের কোনো ক্ষোভ রয়েছে কিনা। আমরা জেনেছি তাদের কোনো ক্ষোভ নেই, সেজন্য তারা আজকে আসার কোনো আগ্রহ প্রকাশ করেনি। আমরা অপেক্ষা করছি, আমাদের আজকে সাংগঠনিক সেই মিটিংয়ে রয়েছে, তাদের কারো কোনো বক্তব্য থাকলে আমরা সুশৃঙ্খলভাবে শোনার জন্য অপেক্ষা করছি। যদি না আসে তাহলে আপনারা ধরে নেবেন কারো কোনো বক্তব্য নেই। সবাইকে ধন্যবাদ। কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, সেই 96, 97 সাল, 98, 79 সাল, ওই 98, 79 সেই সময় 89 মানে কত 99 সাল, এই 98-99 সাল যখন আমরা বন্যা 3 মাস ধরে বন্যা আমরা সেই পর্যদস্ত অবস্থা কিভাবে মানুষকে বাঁচাবো সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি। এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার। আর তাকে যে টেলিনরের সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম, ফোনে আমাকে বললো গ্রামে মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে। কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে। বিল ক্লিন্টন হিসাবে মহিলাদের এনে বসিয়েছে, যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই, স্যারের ফোনটা ফেরত দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন, আমি ফোন কোথা থেকে পাবো? আমেরিকান এম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল, যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা। এই তো জিনিস, তো এই জিনিস আমি আর কি বলবো। আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন প্রতিবাদ দিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে যে ওরা আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে। ওয়াশিংটনে তার মাইক্রো প্রেসিডেন্ট কেউ অংশগ্রহণ করে না। আমি গেছি যেখানে হিলারি ক্লিন্টন এসছে, কুইন সফি এসছে, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে কাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়। এটাই তো বাস্তবতা। এখন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কি বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। ওই কেউ তো আমাকে একজনও কেউ বললো না, কেউ তো বললো না। সে কথাটা একটু চিন্তা করে দেখেন। আমি আমার একটা মামলা চলছে, আমি জানি না এটা সাবজুডিস হবে কিনা, আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে আমার 2-4টা কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেছি না, দেশের স্বার্থ বেছি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য আরেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারিতে, হ্যাঁ এখন যে মামলা সাজাপ্রাপ্ত আসামি, সে তাহলে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কিভাবে? ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন। সে যে কনভিক্টেড, এবং সেটাও লেবার কোর্টে, সরকারের কোর্ট না, লেবার কোর্টে। আইএলও কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি। আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য, এখন আমাদের কিছু করার নেই। গেল আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে। আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আরেকটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সে অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধ হয়।
নেশার মতো পেয়ে যায়। সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি একটু বলবো যে যেখানে যেটুকু সমস্যা হচ্ছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি, তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি। ধন্যবাদ। ভারত চীনের মাঝে অবশ্যই একটা তার সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কের মাঝে তো আমাদের ঢোকা প্রয়োজনও নেই, উচিত হবে না। আমাদেরকে ভারত এবং চীনের মাঝে যে কনফ্লিক্টিং রিলেশন, সেটা থেকে দূরে থেকে তাদের উভয়ের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে এবং আমাদের যে স্বার্থ আছে দুটি দেশের সাথেই, আমরা জানি যে আমাদের বিপুল স্বার্থ আছে দুই দেশের সাথে, ভারতের সাথে প্লাস বাকি আমাদের তিন দিক দিয়ে ভারত। চীনের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে, বিশেষ করে অর্থনৈতিক, সামরিকও বলা যায়, কারণ আমাদের মিলিটারি হার্ডওয়্যারের একটা বড় অংশ তো চীন থেকে আসে। কাজেই দুই দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন সম্ভব কিনা এটা নির্ভর করে অনেকখানি যে আমরা আমাদের কার্ড কিভাবে খেলি। এখন আমরা যদি আমাদের কার্ড ঠিক মতো খেলতে পারি, আমাদের যে স্বার্থ সেটা দুই পক্ষকে বোঝাতে পারি এবং আমরা ফার্ম থাকি যে আমরা আমাদের যেখানে স্বার্থ আছে সেখানে আমরা যাব, সেই সাথে আমাদেরকে অবশ্যই ভূরাজনৈতিক বিষয় দিয়ে বিবেচনায় নিতে হবে যে কোনখানে কতটুকু আমাদের জন্য করা সম্ভব। সেটা যদি আমাদের উপলব্ধি থাকে তাহলে আমি মনে করি যে আমাদের পক্ষে একটা ব্যালেন্স রিলেশন অসম্ভব নয়। আমি যদি ধরি এই সরকার আমলে 2009 থেকে এখন 2024, এই 15 বছরে কি আমরা কার্ডগুলো খেলতে পেরেছি? দেখুন, এই যে 15 বছরে যে সরকার, তার সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এটা সবাই জানে। সরকারি পর্যায়ে ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকার বজায় রেখে এসেছে। চীনও সেটা জানে। আপনি খেয়াল করে দেখুন যে চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক কিন্তু বাধাগ্রস্ত হয়নি তেমন তাতে। তবে কিছু কিছু ইরিটেন্ট এসেছে আমরা জানি, যেমন চীনের সাথে পোর্ট নিয়ে, যেটা সোনাদিয়া পোর্ট নিয়ে আমাদের প্রায় একটা চুক্তি হয়ে যাচ্ছিল, সেটা ভারতের চাপে আমাদেরকে সরে আসতে হয়েছে। এটাতে চীন মোটেই সন্তুষ্ট হয়নি আমাদের উপরে, কিন্তু তাতে করে কিন্তু চীনের সাথে সম্পর্ক যে নষ্ট হয়ে গেছে তা না, ব্যবসা বাণিজ্য চলছে এবং এখনো তো চীন অনেক ভালো ভালো কথা এখনো বলছে। চীনও চায় না যে আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাই, আবার ভারত চায় যে ভারতের সাথে যেন আমরা শুধু মানে অদ্ভুতভাবে জড়িত থাকি, কিন্তু আমাদের অর্থনৈতিক স্বার্থে যে চীনের সাথে আমাদের সম্পর্ক রক্ষার প্রয়োজন আছে, এটা আমি বিশ্বাস করি যে ভারত এটা উপলব্ধি করে এবং এক ধরনের সম্মতি আছে। শুধু একটি বিষয় যে ভারত চাইবে যে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এরকম কিছু যেন চীনের সাথে বাংলাদেশ না করে। এটা খুব কঠিন কিন্তু, কারণ আমাদের স্বার্থে কোনো কিছু আমরা যদি করতে যাই চীনের সাথে, সেটাও কিন্তু ভারতের স্বার্থে হয়তো হানিকর হতে পারে, বিশেষ করে যেখানে নিরাপত্তা ইত্যাদি বিষয় জড়িত আছে। খুব যদি একেবারে সাম্প্রতিক উদাহরণ যদি একটা দিই আমরা, সেটা হলো যে যদিও কোনো কাগজপত্র সই হয়নি বলেই আমি জানি, কিন্তু তিস্তা প্রকল্প চীন অর্থায়ন করবে এবং ইমপ্লিমেন্ট করবে এরকম কিন্তু কথাবার্তা হয়েছে যথেষ্টই, এবং চীনের রাষ্ট্রদূত নির্বাচনের আগে, আমাদের নির্বাচনের আগে বলেছিলেন যে নির্বাচনের পরে এটা নিয়ে কাজ শুরু হয়ে যাবে। কেন বলেছিলেন আমি জানি না, কারণ তখন কোনো কাগজপত্র কিছু হয়নি, কিন্তু এটা বলেছিলেন। নির্বাচনের পরবর্তী 5 মাসে তো সেদিকে কোনো অগ্রগতি হয়নি এবং এই প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে এসে ভারতের পররাষ্ট্র সচিব যখন আসলেন, তখন উনি ওনার কথার সূত্র ধরে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত এটাতে অর্থায়ন করতেছে, এবং যখন এই প্রসঙ্গ আসলো তখনই বোঝা গেছে যে আসলে এই জিনিসটা একটু চলে গেল কারণ কেন ভারত চায় না যে এটা হোক। এই জায়গাটা আমি আপনার কাছে জবাবটা নেবো। আমি একটু সৌরভ আপনার কাছে জানতে চাই, যেমন বলছিলেন যে কার্ড খেলার ক্ষেত্রে, মানে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যেভাবে কার্ড ব্যবহার করছি, আপনি কি মনে হয় যে সরকার কূটনৈতিকভাবে রাইট ট্র্যাকে আছে? দুটো কারণে। এখন সরকার রাইট ট্র্যাকে আছে বা সঠিক পথে আছে, সেটা তখনই আমরা বলতে পারবো যখন আমাদের জাতীয় স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে আদায় করা সম্ভব, আদায় করতে পারছি। একটা হচ্ছে যে এই যে দুই দেশের সাথে সম্পর্ক, সেটা সুসম্পর্ক আছে দৃশ্যত এখনো, সেটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, আমাদের কূটনৈতিক সক্ষমতার জন্য নয়, কূটনৈতিক কুশলতার জন্য নয়, এটা তাদেরও স্বার্থের বিষয় আছে। ভারত চীন দুটি বৃহৎ প্রতিবেশী এবং তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, সীমান্ত নিয়ে বিরোধ আছে। আবার
সম্পর্ক বেশ জোরদার। তো সুতরাং একটা ভূ রাজনীতিতে তাদের যে অবস্থান, সেখানে তারা উভয় পক্ষই চায় যে তারা বাংলাদেশ থেকে দূরে না যাক, অন্তত একেবারে কাছে না থাকলেও বাংলাদেশ। কিন্তু এখানে আরেকটি সমস্যা যেটি বাংলাদেশের আছে, বাংলাদেশের সামনে এখন উপস্থিত, সেটা হচ্ছে মিয়ানমার। শুধু 11 লাখ যে রোহিঙ্গার বোঝা আমাদের উপর চেপে পড়ছে তা না, সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটছে সেখানে আমাদের সীমান্ত, আমাদের ভূখণ্ডের উপরও তো একটি হুমকি। এটি কিভাবে মোকাবেলা, এবং সেক্ষেত্রে ভারত আমাদের কতটা সহায়তা করবে, চীন কি অবস্থান নেবে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা দেখছি যে কুকি চীন আমাদের বান্দরবানে যে সশস্ত্র তৎপরতা চালিয়েছে, এবং এই কুকি চীনের একটি অংশ মিয়ানমারে আছে, একটি অংশ ভারতেও আছে। সুতরাং এই সমস্যাটা শুধু আমাদেরও না, ভারতকেও কিন্তু এটি মনে রাখতে হবে। হ্যাঁ, চীন সামাল দিতে পারবে, তার বিশাল সামরিক শক্তি, তার বিশাল অর্থনৈতিক শক্তি, এবং মিয়ানমারে আর কোনো বন্ধু নাই আন্তর্জাতিক ক্ষেত্রে, অন্তত সামরিক জান্তার। সেক্ষেত্রে চীনের কথা তাকে শুনতে হবে। এখন আমরা সেক্ষেত্রে যেটি তহিদ ভাই বললেন যে কিছু কিছু ক্ষেত্রে তো আমরা মনে হয় যে আমরা চেয়েও পারিনি, মানে চীনের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে। এমনকি দুটি সাবমেরিন কেনার পর ভারতের যে প্রতিক্রিয়া হয়েছিল সেটা কিন্তু খুবই নেতিবাচক। পরবর্তীকালে একটি বোধহয় সামরিক একটা সহযোগিতা এমইও হয়েছে ভারতের সাথে, যদিও ভারতের আমাদের সেনাবাহিনীর অনেক সাবেক সামরিক বিশ্লেষক এবং সেনাবাহিনীর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাও মনে করেন যে আমাদের সেনাবাহিনী যেভাবে তৈরি হয়েছে সেখানে চীনা অস্ত্র বা যুক্তরাষ্ট্র বা অন্য অস্ত্র তারা যতটা মানে ব্যবহার করতে অভ্যস্ত, ভারতীয় অস্ত্র সেই পর্যায়ে নয়। আর সুতরাং এটি একটি আছে। সুতরাং আমাদের সম্পর্কটা যদি শুধু বাণিজ্যিক থাকতো, শুধু স্বার্থ সংশ্লিষ্ট। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী সফরে গেলেন 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয় সফর। প্রথমটা আনুষ্ঠানিকতা তিনি করে, এটা কিন্তু রাষ্ট্রীয় সফর, ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণে গিয়েছে। আমাদের সঙ্গে বা এই দুই দেশের মধ্যে বেশ কিছু অমীমাংসিত বিষয় আছে, এবং তিস্তা একটি, এবং পানি গঙ্গার পানি চুক্তি সহ অন্যান্য অভিন্ন নদীর পানির সমস্যা কোনটাই আমরা শুধু গঙ্গার, যেটি 26 সালে শেষ হয়ে যাচ্ছে, এখন 26 সালের পর কি হবে এটি একটা বড় প্রশ্ন। তিস্তার কি হবে? এখন তিস্তা যদি ভারত প্রকল্পে সহায়তা করলো, ওরা চীন করলো, তার চেয়ে জরুরি হচ্ছে যে এই প্রকল্প যতদিন না হবে ততদিন কি করবে? ততদিন কি আমাদের উত্তরাঞ্চল শুকিয়ে থাকবে? ততদিন উত্তরাঞ্চলের মানুষ কি বর্ষাকালে ডুবে যাবে এবং বৃষ্টি এবং শুকনোর দিনে তারা চাষবাস করতে পারবে না? এটি কিন্তু খুব জরুরি প্রশ্ন। এখন বাংলাদেশ, জানি না যে এখনো যেসব রিপোর্ট এরকম এখন আসেনি যে বাংলাদেশের দাবির কথা, বাংলাদেশের জনগণের উদ্বেগের কথা কতটা জোরালো ভাবে তুলতে পেরেছে। এখন হতে পারে ভারত আমাদের সহায়তা করতে পারে, কারণ এখন পানি বন্টন দিয়ে কিন্তু ভারত, বাংলাদেশ, চীন, নেপাল কারো সমস্যার সমাধান হবে না। যৌথ নদী ব্যবস্থাপনা করতে হবে। আপনারা প্রধানমন্ত্রী গতকালকেও বলেছেন যে আমরা শুধু পানি বন্টন চুক্তি না, পানির ব্যবস্থাপনাটা নিয়ে সেটা বহু বছর ধরে চলে আসছে। তহিদ পররাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি জানেন যে এই যে আজকে তাও বিদ্যুতের ক্ষেত্রে চুক্তি হয়েছে, তাই তো? পানির ক্ষেত্রে কিন্তু হয়নি। যে আমরা শুকনো মৌসুমে নেপাল থেকে পানি পাবো, নেপাল থেকে পানি তো আকাশ থেকে আসবে না, ভারতের উপর দিয়ে আসতে হবে, ভারতের মধ্যে। কিন্তু সে ব্যাপারে কিন্তু এখনো কোনো সমঝোতা নেই। এটা 30-40, এটা স্বাধীনতার পর থেকেই এই আলোচনা চলে আসছে। সুতরাং বন্ধুত্ব হতে হলে, সুসম্পর্ক রাখতে হলে মানে উভয় পক্ষে ছাড় দিতে হবে। এটা দেবে আর নেবে, মেলাবে মিলিবে, এই মানসিকতা থাকলেই কিন্তু। সেই মানসিকতা কি এখন নাই? জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে যে আমি জানতে চাই যে ভারতের সাথে আমাদের বর্তমান সরকারের তো সুসম্পর্ক, আপনি যেটা বললেন, এই দেয়া নেওয়ার ক্ষেত্রে কি ভারসাম্যতা থাকে কিনা? আর আপনি একটু আগে বলছিলেন যে তিস্তা প্রকল্প নিয়ে, এখানে ভারত তো এই প্রকল্পে বিনিয়োগ করতে চায়
চায়, চায়নাও চায়। এবং আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে দুই দেশেরটাই আমরা পর্যালোচনা করে দেশের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই গ্রহণ করব। সেটা সম্ভব হবে কিনা, না এটা দুই দেশ আসাতে এই প্রকল্পটাই আসলে ঝুলে যাবে? আমি তো আপনাকে একটা সেন্টেন্স প্রথমে বলেছিলাম যে যদি যখনই ভারত এখানে প্রস্তাব দিয়েছে ইনভেস্টমেন্ট, তখনই সন্দেহ দেখা দিয়েছে যে প্রকল্পটি চলে যাবে কিনা। চীন ভারত মিলে একটা সমাধান করতেছে বাংলাদেশের জন্য, এটা তো ওই পানির, এটা ঠিক এখনো চীন ভারতের যে সেট আপ তাতে করে সম্ভব বলে মনে হচ্ছে না। ভারত কেন এগিয়ে আসলো এতদিনে এটাতে অর্থায়নের জন্য? সমস্যা তো ভারতের সৃষ্টি। কারণ আমাদেরকে পানি যদি দিত, আমরা যদি তিস্তায় আমাদের ন্যায্য হিসাব পেতাম, তাহলে তো এই সমস্যায় আমরা যেতামই না। কারণ এটা প্রকল্প করলেও কিন্তু আমাদের পানির পুরো প্রয়োজন মিট হবে না, অন্তত খানিকটা মানে না থাকার চেয়ে খানিকটা থাকা টেম্পোরারি অথবা যে আংশিক একটা সলিউশন আমরা করতে যাচ্ছিলাম। কাজেই সেটা হতে যাচ্ছিল। সেখানে ভারত যখন ঢুকলো, আমি তো বরং আমার কথা বলার প্রয়োজন নেই, এটা সরকারের লোক যে এমপি সাহেব আছেন, একজন যিনি মন্ত্রী ছিলেন প্ল্যানিং এর, উনি বলেছেন যে ভারতের ব্যুরোক্রেসির যে অবস্থা, এটা যদি ভারত এটা ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এটা আমাদের দীর্ঘসূত্রতায় পড়ে যাবে, সহজে হবে না। চীন যদি করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে এটার সুফল পাওয়া যেতে পারে। নট ইন সো মেনি ওয়ার্ডস, এক্স্যাক্টলি এই জিনিসটা উনি বলেছেন। এখন ভারত যে এই একটা লেগসটা যে এখানে এসে ঢুকলো, এটা তো প্রথমেই চীন যেহেতু আগ্রহ দেখেছে এই কারণেই আমরা ধরে নেব, নাহলে ভারতের এটাতে ঢোকার কোনো কারণ নেই। এখন যেটা হবে, যখন এই দুই পক্ষে থাকবে, আর যে কথা হচ্ছে যে যেটা সৌরভ ভাই বললেন, এটা খুবই ভালো কথা যে নদী সার্বিক ব্যবস্থাপনা লাগবে এবং বেসিন ওয়াইজ কিছু করা, এগুলি কিন্তু আমরা গত 30 বছর ধরে শুনছি। এখন এটা ঠিক যে 30 বছরে একটা জিনিস হয়নি মানে 60 বছরে হতে হবে না, তা না, হতে হবে, কিন্তু আপনাকে তো ইন্টারিম একটা ব্যবস্থা থাকতে হবে যে এই 30 বছর আপনি কি করে ফেলবেন। গত 10 বছর আমাদের তিস্তা ভূমিকা থেকে হয়েছে, কি অবস্থা হয়েছে। আমাদের 70 দিনে কেউ আমরা একটু পানিও পাইনি, সম্পূর্ণ বন্ধ করে রেখেছে, সিপেজ হয়ে কিছু এসেছে, সেটা কোনো কাজেই লাগে নাই প্রায়। এখন এই অবস্থা তো চলতে পারে না, কিন্তু এই অবস্থায় চলবে, এটা খুব স্পষ্ট। যে বিশেষ করে আমরা তো ওই আপনার মমতা ব্যানার্জি চিঠি আপনারা দেখেছেন, তার মানে যাও বা এখন একটা পরিস্থিতি আছে, এটাকে আরো ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এবং 26 সালে তো আমরা জানি যে শেষ হয়ে যাবে গঙ্গা চুক্তি। এখন এটার কি দাঁড়াবে? কাজে পানির এই সমস্যা সহজে সমাধান হচ্ছে না। The best we can hope for in Ganga is that যা চুক্তি আছে সেটাকে আরো রিনিউ করা হোক। কারণ এর চেয়ে ভালো আমরা প্রত্যাশা করতে পারি না কোনো অবস্থা যে এর চেয়ে বেশি সুবিধা আমাদেরকে দিয়ে দেবে, এটা তো মনে হয় না। মিয়ানমারের ব্যাপারে উনি যেটা বললেন, মিয়ানমারের বিষয়টা হচ্ছে যে দেখুন, এই একটি বিষয়ে কিন্তু আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ যে দুই বন্ধু বলে মনে করা হয় ভারত এবং চীন, কারো কোনো সহায়তা পায়নি। দুই পক্ষই মিয়ানমারের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশন বহাল রেখে গেছে মিলিটারি রেজিমের সাথে। এমনকি যখন তারা গণহত্যা করছে, তখন কিন্তু তারা একটি শব্দ উচ্চারিত হয় না এই দুই দেশের কারো পক্ষ থেকে। কাজে এখানে এই যে সহায়তা নিয়েই করতে হবে, আমাদের তো সামরিক শক্তি নিয়ে আমরা কিভাবে করবো, এই কথা বলে আমরা টিকতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশটা একেবারে ছোট না, আমাদের আর্থিক এবং অন্যান্য সামর্থ্য একেবারে কম না। কাজেই মিয়ানমারের সাথে একটা সমস্যা সমাধানের জন্য আমাদেরকে সবসময় খালি অন্যদের উপরে নির্ভর করতে হবে। আমাদের এই অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে ভাষায় কথা বলে তার সাথে সেই ভাষাতেই কথা বলতে হবে। কাজে আমি বলছি না যে আমাদের যুদ্ধ কথা বলতে হবে সাথে, কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু শো অফ ফোর্সের প্রয়োজন আছে। এমনকি মিয়ানমার যখন খুব বাজেভাবে আমাদের এয়ার স্পেস লঙ্ঘন করতেছে, আমাদের গুলি করতেছে আমাদের নৌকার দিকে, আমরা তখন চুপ করে বসে আছি। এটা তো দিস ইজ নট দ্য ওয়ে টু ডিল উইথ এ রেজিম লাইক মিয়ানমার। আমরা তো পরিস্থিতি পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ করলে তো হবে না। পর্যবেক্ষণ করবেন ওখানে যখন গুলি হয়েছে তখন ওখানে 3টা জাহাজ পাঠিয়ে দেন, তারপরে পর্যবেক্ষণ করেন। আমি এটা কিন্তু শুধু আপনাদের আমি এটা বলেছি, লেখাতেও বলেছি, আমি বলেছি যে এটা এইভাবে সমাধান হবে না, আমাদেরকে অবশ্যই শো ফোর্স করতে হবে। আমরা এই একটা মিয়ানমার সেনাবাহিনীর কতটুকু শক্তি এখানে খুব বেশি না, আর তারা সারা দেশে তো সমস্যায় আছে, সেটুকু যদি আমরা ট্যাকেল না করি, শুধু অন্যদের দিকে তাকিয়ে থাকি চীন আমাদের হয়ে করবে বা ভারত আমাদের হয়ে করবে, এটা কোনো সমাধান হতে পারে না। কিন্তু একটা পপুলার কথা রয়েছে
দিয়েছে যে এই সরকার ভারত বা চীনকে যেভাবে সহায়তা করে বা যত কিছু দিয়েছে তার বিনিময়ে আসলে কি পেলো? আমি কিন্তু আপনার কাছে বিনিময়ে আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান 7 বছর করবো। রোহিঙ্গা বাদ দেন, আপনি একেবারে দ্বিপাক্ষিক বিষয়গুলি ধরেন। রোহিঙ্গা তো ধরুন, রোহিঙ্গা এবং বাংলাদেশের বিষয়টা হলো ভারতকে আমরা সহায়তা চাই, আমরা চাই যে চীন সহায়তা করুক, কিন্তু তারা সরাসরি জড়িত না। ভারতের সাথে আমাদের যেসব দ্বিপাক্ষিক বিষয় আছে সেদিকে আমরা বরং তাকাই। খুব এক বাক্যে যদি আমি এটাকে বলি, আমরা গত 15 বছরে ভারতের যেসব কনসার্ন ছিল সেগুলিকে আমরা মিট করেছি, এই সরকার সেগুলি মিট করেছে। প্রধানমন্ত্রী যে বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না। বিনিময়ে আমাদের যে কনসার্ন গুলি ছিল তার একটু সমাধান হয়নি। কেউ ওই বাউন্ডারি এবং এটা এখানে মোটেই রিলেভেন্ট না। এই কারণে যে ল্যান্ড বাউন্ডারির সমস্যাটা কি ছিল বলে, ল্যান্ড বাউন্ডারির সমস্যা ছিল যে কিছু ভারতীয় নাগরিক বাংলাদেশে ছিল, কিছু বাংলাদেশি নাগরিক ভারতে ছিল, তাদের সংখ্যাটা খুব বড় না, দুই দেশের তুলনায় কিছুই না। তারা সাফার করছিল, তাদের সাফারিং দূর করা এটা বাংলাদেশের কোনো ফেভার করা না, কারণ এটা দুই দেশেরই বিষয়। একটা অতি ক্ষুদ্র একটা বিষয় যেটা আমরা সমাধান করেছি 74 সালে, আমাদের দিক থেকে যা করা সেটা করতে 40 বছর লাগিয়েছিলাম। কাজে এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই যে আমরা তো একটা সমস্যা সমাধান করে দিচ্ছি, বাংলাদেশ তো খুশি হওয়া উচিত। আমাদের এটা খুশি হওয়ার কিছু নাই। এখানে আমাদের যতটুকু খুশি হওয়ার আছে, ভারতের ঠিক ততটুকু খুশি হওয়ার আছে যে তাদের নাগরিকদেরও এই যে যন্ত্রণায় যারা ছিল তাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বাকি বিষয়গুলিকে আপনারা দেখতে হবে। বাকি বিষয়গুলির মধ্যে ভিজিবিলিটির দিক থেকে দুটো জিনিস ছিল, মানে দৃশ্যমানতা। একটা তিস্তা, একটা হল সীমান্ত হত্যা। দুটির একটি তো সামান্য বড় অগ্রগতি হয়নি এবং 14 সালে প্রায় একটা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছিলাম আমরা এই তিস্তা নিয়ে, সেখানে পর্যন্ত হয়নি। তাদের অভ্যন্তরীণ ব্যাপারে কি সেটা আমার মাথা ব্যথা না, সেটা তাদের মাথা ব্যথা, তারা কিভাবে ঠিক করবে। কিন্তু আমার সাথে যে কমিটমেন্ট, আমার যে অধিকার সেটা দেওয়া, তো তাদের সেটা হলো তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব। তো আমরা ভারতের থেকে এই দাবিগুলো আসলে পূরণ করতে পারি না কেন? এইটা আরেকটা বিষয়, যেমন বলছিলেন মমতা বলতেছেন যে তিস্তা চুক্তি নিয়ে মমতার সাথে কেন্দ্রের কি ঝামেলা, সেটা আমাদের দেখার বিষয় না। এইটিকে আসলে রাজ্য এবং কেন্দ্রের ভিতরে কোনো বৈরিতা না, এটা ভারতের একটা কৌশল? এখন সেটা সময় বলে দেবে কৌশল কিনা। যে বলবেন আমরা কেন পারি না, প্রথমত হচ্ছে আমরা সমস্যাটা যে সমস্যা সেটা আমরা উপলব্ধি করি কিনা, উপলব্ধি করার পর মানে কি করণীয় সেটি নির্ধারণ করি কিনা। যদি সেটি না করি, প্রথমেই তো হচ্ছে আমাদের নেতা নেত্রী, আমাদের নীতি নির্ধারক, এমনকি কূটনীতিকদেরও তাদের ভাষাভঙ্গিতে মনে হয় না যে কোনো সমস্যা আছে। তখন আমি যখন বলছি যে সমস্যা নেই, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, তখন কিন্তু এগুলো পিছনে পড়ে যায়। অর্থাৎ বাংলাদেশের যে উদ্বেগ, উৎকণ্ঠা, আমি তো এগুলোর সাথে একমত যে ভারতের উদ্বেগ আমরা দূর করেছি। এটা ভালো যে একটা দুই প্রতিবেশী দেশের মধ্যে এক প্রতিবেশী দেশকে নিয়ে আরেক দেশ উদ্বেগে থাকবে কেন, এবং যেখানে চীন আরেকটি বড় প্রতিবেশী দেশ, আর সেটি বাংলাদেশ যথার্থই করেছে। কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে বৈরিতা রেখে মানে এগোনো যাবে না। দ্বিতীয় হচ্ছে যে ভারত তো বড় দেশ, তার অর্থনীতি বড়, তার ব্যবসা বাণিজ্য বড়, তার আকার বড়। তাদের মধ্যে আরেকটু উদারভাবে দেখা উচিত প্রতিবেশীদের সাথে। বাংলাদেশের সাথে সর্বোচ্চ সম্পর্ক, এটি কেন? ভারতের অন্য প্রতিবেশীদের সাথে কোনো না কোনো গোলমাল আছে। পাকিস্তানের কথা বাদই দিলাম, নেপাল, শ্রীলঙ্কা, একমাত্র বোধহয় ভুটান আর বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো বিরোধ নেই। ভুটানের সাথে আসলে কারণ। দ্বিতীয় হচ্ছে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সেটা অর্থনৈতিক সক্ষমতা, যেটুকু এখন ভারতের সাথে আমরা কথা বলতে পারি সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক সক্ষমতার কারণে, এমনকি সামরিক সক্ষমতার কারণে। কারণ 40 বছর আগে যে অবস্থায় আমাদের প্রতিরক্ষা বাহিনী ছিল সেই অবস্থায় নেই। সুতরাং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। আর রাজনৈতিক মতৈক্যতা জরুরি। ভারত যে কোনো ব্যাপারে, আপনি ধরেন
যে কোনো ব্যাপারে তাদের মানে অভ্যন্তরীণ ব্যাপারে তাদের বিরোধ আছে, মারামারি আছে, ঝগড়াঝাটি আছে, কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিন্তু সব রাজনৈতিক দল একমত। এই যে যখন চীনা সীমান্তে গোলমাল মানে গড়াগড়ি হলো, তখন তো প্রধানমন্ত্রী নিজে কংগ্রেস নেত্রীর সাথে কথা বলেছে। মানে এই রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা না গড়ে তুলতে পারি, আমরা নিজেদের মধ্যে পরস্পরকে শত্রু ভাবি, বিরোধী দল যদি সরকারকে সহযোগিতা, ন্যায্য দাবিতে সহযোগিতা না করে, বা সরকার যদি ন্যায্য দাবিতে বিরোধী দলের সহযোগিতা না চায়, তাহলে তো ভারত কেন যে কোনো দেশ সুযোগ নেবে। বলছে যে এই দেশের তো কোনো ঐক্য নাই, এটা হবে এক ধরনের মানে কি বলে গোত্রের সাথে সম্পর্ক রাখার। কিন্তু আমাদের তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত। এখানে হচ্ছে আমাদের প্রধান দুর্বলতা, সেটি স্বাধীনতার পর থেকেই এসেছে। আমি আরো দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা চুক্তি হয়েছিল যে কোনো সীমান্তে কোনো মারণাস্ত্র ব্যবহার করা যাবে না। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন এরকম একটা চুক্তি হয় বা একটা এমওইউ হয়, তারপরে কেন এখানে মারণাস্ত্র ব্যবহার হচ্ছে? এবং আগে সীমান্ত হত্যাকাণ্ড হলে আমাদের সরকার বা পলিটিশিয়ানদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকতো, এখন তো সেটাও পরিবর্তন হয়ে গেছে। দেখুন, গত 3-4 বছর যাবৎ যেটা হচ্ছে সেটা হলো যে ভারতীয়দেরও কিন্তু ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন তারা বলতো যে সীমান্ত হত্যা শুনে নামে আনা হবে, অঙ্গীকার ব্যক্তিগত পক্ষ থেকেই। কয়েক বছর যাবৎ যেটা বলা হচ্ছে, সীমান্তে যতদিন অপরাধ থাকবে ততদিন সীমান্ত হত্যাও থাকবে। এখন অপরাধ নাই এমন কোনো সীমান্ত নাই পৃথিবীতে। ছোটখাটো অপরাধ, যে বিনা ডিউটিতে মদের বোতল নিয়ে যাচ্ছে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে, শত অপরাধ। কিন্তু সেটা নিয়ে চেক আপ করে, লাগেজ খুলে দেখে, ধরতে পারলে ট্যাক্স আরোপ করে, কিছু ফাইন আরোপ করে। এটা হলো স্বাভাবিক ব্যাপার। এখন ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ কি হয়? স্মাগলিং হয়, এবং আরেকটা অপরাধ হয় যেটা হলো আপনার মাদক পাচার। মাদক পাচারকারী কেউ অদ্যাবধি গুলি খেয়ে মারা গেছে শুনিনি, অথচ সেটা অনেক বড় অপরাধ। এটা শুধু স্মাগলিং এর অপরাধ না, আরো অনেক বড় অপরাধ। তাদেরকে কিন্তু গুলি খেয়ে মারা যায় না, গুলি স্মাগলিং করতে যায়। তাতে করে কার কি ক্ষতি হয় যে তাকে গুলি করে মেরেই ফেলতে হবে? ঠিক আছে, তাকে ধরে সুপর্দ করো জেলে, জেল হবে, বিচার হবে, তারপরে ছাড়া পাবে, তারপরে হয়তো আবার স্মাগলিং করবে, রিপিট অপরাধ হোক। কিন্তু এই যে মেরে ফেলা, এটা তো মানে আপনি কি করছেন তাহলে? আপনি বর্ডারের যে রক্ষী আছে তাকে আপনি অপরাধীকে ধরা, তার বিচার করা এবং তার মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব দিয়ে দিচ্ছেন একজনকে, এবং সে কিন্তু কখনো এটার জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না তাকে। তো এটা চলতে পারে না। দুটো বন্ধু দেশের মাঝখানে বর্ডারে নিয়মিত গুলি করে মানুষ মারা হবে, এটা সে মানুষ তো সবই আমাদের, সব আমাদের না। ইদানিং এই যে বললাম ন্যারেটিভে কিছু কিছু চেঞ্জ হয়েছে, তারা দাবি করছে তাদের দিকে লোকজন মারা যাচ্ছে, অ্যাজ ইফ তাতে করে এটা জাস্টিফাইড হয়। one killing doesn't justify the other killing. এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কিন্তু আবার সে একই কথায় ফিরতে হয় যে ভারতীয় কর্তৃপক্ষ এটাকে গুরুত্ব দিচ্ছে না। আমাদের সেন্টিমেন্ট কি এখানে? বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভের অন্যতম কারণ ভারতের প্রতি কিন্তু এটা, এবং এটা ভারত চাইলেই রিমুভ করতে পারে। একদিন লাগবে, যদি প্রকৃতই নির্দেশনা থাকে যে তুমি যদি গুলি করে মানুষকে মারো তাহলে তোমার বিচার করা হবে, তাহলে কিন্তু গুলি করে মানুষ মারতে না। এবং তাদের এমনকি বড় বড় অফিসাররা পর্যন্ত মিটিংয়ে বসে দাবি করে যে না, তারা আত্মরক্ষার্থে গুলি করেছে। এখন এটা তো একেবারে মানুষের যে কমন সেন্স যেটা জিনিসে আত্মরক্ষার চেষ্টা করা, সেটার সাথে তো সাংঘর্ষিক। কারণ স্মাগলার জানে যে ওই লোকটার হাতে বন্দুক আছে, এটা দিয়ে গুলি করলে আমি মারা যাবো, সে কোনোদিনই তাকে লাঠি নিয়ে বা দা নিয়ে মারতে যাবে না, যে অজুহাত তারা দেখায়। এই গল্প বিশ্বাসযোগ্য না। কিন্তু তারা এই গল্প তারা মাঠ পর্যায়ে বলছেন এবং আনফর্চুনেটলি উচ্চ পর্যায়েও সেটা গ্রহণ করছে। আমি বিশ্বাস
করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকা উচিত। আমি গভীরভাবে বিশ্বাস করি এই সীমান্ত হত্যাকাণ্ড এবং এই জিনিসগুলো, এই যে ইরিটেন্টগুলো ভারত চাইলেই দূর করতে পারে। যেখানে তাদের স্বার্থ, এখানে তাদের কোনো স্বার্থ নেই আমি মনে করি। যেখানে স্বার্থের প্রশ্ন আছে সেখানে তারা আমাদের সাথে হার্ড বার্গেন করুক, ঠিক আছে। সবাই বলছিলেন যে বড় আছে তার তো আর একটু ম্যাগনানিমিটি দেখাতে হবে। পৃথিবীতে সব বড় দেশ যারা আছে তারা সেটা দেখায়, ভারতীয়রা সেটা দেখাতে যদি না চায়, তারা যদি নিজেদেরকে তাদের হাতটা বড় এটা প্রমাণ করতে না চায়, ফাইন। সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমরা ঠিক আছে একটা সিদ্ধান্তে পৌঁছি। কিন্তু এটা এমন একটি বিষয় যেটাতে ভারতের কোনো স্বার্থ নেই, তারপরেও এটা কেন কন্টিনিউ করছে এটা তারাই জানে। এখন সৌরভের কাছে যে আমি শুনতে চাই, এই যে সীমান্ত হত্যাকাণ্ডের পরে আমাদের নেতা বা মন্ত্রীরা যে বক্তব্যগুলো আসলে দেয়, এটা কি গ্রহণযোগ্য? না, গ্রহণযোগ্য তো নাই, এটা এক ধরনের ব্যর্থতা ঢাকার চেষ্টা। কারণ গত কয়েক বছরে কিন্তু মন্ত্রী এবং দায়িত্বশীলরা সবাই কিন্তু আমাদের যারা যায় তাদেরকেই দোষারোপ করে। আচ্ছা, তাদেরকে দোষারোপ করেন যদি গরু চালানিরা মারা যায়, সোনা চালানিরা কিন্তু মারা যায় না। তাহলে এই যে এই তো মাদক এবং সোনা চালানি, তার মানে সোনা চালান যারা করেন তারা কিন্তু উপরের পর্যায়ের লোক, তারা ক্ষমতাবান লোক, তারা ভদ্রলোক। সোজা কথা, ভদ্রলোকদের মারে না কোনো, মারে হচ্ছে সাধারণ নিরীহ এই গরিব মানুষকে। আচ্ছা, বাংলাদেশ তো আরেকটা কাজ করতে পারে। বাংলাদেশ তো এই যে ভারত থেকে গরু মানে আনুষ্ঠানিক যে গরু আমদানি বন্ধ হওয়ার পর আগে তো এক ধরনের বৈধ পথে নিয়ে আসা হতো, সেটা বন্ধ হওয়ার পর এখানে তো আমরা গরু উৎপাদন, চাষ, খামার অনেক বেড়েছে এবং আমরা বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আর এক্ষেত্রে একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আমি মনে করি যে সীমান্ত এই অবশ্যই গুলি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না, কিন্তু আমরা সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতির দিকে, তাদের মানুষের জীবিকার দিকেও নজর দিতে পারি কিনা। আমরা এত 100 অর্থনৈতিক জোন করি, শিল্প কারখানা করি, বড় বড় প্রকল্প করি, তাহলে এই যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যেসব, এবং সবখানে না তো, আর পার্বত্য চট্টগ্রামে তার গরু চোরাচালান হয় না, তাই না? তো যেসব সীমান্তে হয় সেখানে এই মানে সরকারের এরকম একটা পরিকল্পনা থাকতে পারে যে আমরা ভারতের সাথে আমরা ভারতের সাথে দর কষাকষি করতে পারি না, বা তাদেরকে বলতেও পারি না যে গুলি বন্ধ করো। তাহলে এখান থেকে যাতে মানুষ না যায়, মানুষ যায় তো জীবিকার জন্য, তার প্রাণ রক্ষা করার জন্য। তার কাছে কিন্তু দেশ বড় না, তার কাছে বড় হচ্ছে দুপুরে তার খাবার মানে খেতে পারবে কিনা। তার মনে করি দুই ধরনের। আর হচ্ছে যে ভারত বারবার বলছে যে এই যে আগ্নেয়াস্ত্র ছাড়া আর কোনো অস্ত্র ব্যবহার করা যায় না। তার দেশের মানুষকে কিন্তু এইভাবে নির্বিচারে গুলি করতে পারে না। এক ফারানে নিয়ে আবার বলবে যে এটা তো বাংলাদেশের নাগরিক, সেখানে থেকে চলে আসছিল। কিন্তু থাকলেই যুক্তরাজ্যে কত অভিবাসী আছে, অবৈধ অভিবাসী, কথিত অবৈধ অভিবাসী, কারণ পৃথিবীতে কেউ অবৈধ না। মানে বলতে পারে যে রাষ্ট্রীয় আইনের অধীনে বা আইনের মধ্যে পড়ে না। আর কাছে তিস্তার কথা তো তহিদুল বললেন, কিন্তু আরো অনেকগুলো আছে মনস্তাত্ত্বিক সম্পদ টানা পড়েন। যেমন ধরুন, এবং সেক্ষেত্রে বলছি আমরা অর্থনৈতিকভাবে যে সক্ষমতা, যেমন আমাদের এখানে যেমন পেঁয়াজের সংকট হয় বা চালের সংকট হয়, তখন যদি ভারত বলে যে আমি রপ্তানি করবো না, অথবা এমন সময় রপ্তানি করলো তখন আবার আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো। মানে একটা আমাদের দুটো, একটা হচ্ছে যে আমাদের সাহস নেই, দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থনীতি পরিচালনার, বাজার পরিচালনার যে সক্ষমতা থাকা দরকার, যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা থাকা দরকার, সেটাও আমাদের জানা নেই। সুতরাং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ, গরিব মানুষ। এই ক্ষতিগ্রস্ত বিষয়টা যদি আমি জানি যে কানেক্টিভিটি চালু হয়েছে এবং রেল যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও এইবারের সফরে আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী এবার সফরে। তো এইখানে আমাদের স্বার্থটা কি আসলে রক্ষিত হয়? কারণ এর আগে তো আমরা ট্রানজিট দিয়েছি, সেখানে আমাদের আসলে কি লাভ হলো? বা এই রেল যোগাযোগটা যদি চালু হয় আমাদের কি লাভ হবে? বা এটা নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন থাকে। নিরাপত্তা নিয়ে অন্তত স্বাভাবিকভাবে যখন শুধু কমার্শিয়াল গুডস যাতায়াত করবে তখন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। একেবারেই ফার-ফেচড কিছু চিন্তা করা যায়, সেটা হলো যদি ভারত চীনের মাঝে যদি কোনো সংঘাত সৃষ্টি হয় তখন
এই পথে কোনো মিলিটারি সাপ্লাইজ যাবে কিনা, এবং তখন যদি মিলিটারি সাপ্লাই যাওয়ার চেষ্টা করে সেটাকে আমরা ঠেকাতে পারবো কিনা। কারণ ভারত যদি কোনো কিছু চায় সেটা ঠেকানো আমাদের জন্য কঠিন হবে, এটা তো আমরা জানি। এবং সেক্ষেত্রে কিন্তু এই আশঙ্কাও থেকে যায় যে সেটা তো চীন সেটাকে বৈরী আচরণ হিসাবে দেখতে পারে। আমি একেবারে থিওরিটিক্যাল বলছি এটা, আমি আশা করি যে এই জিনিস কখনোই ঘটবে না। কিন্তু এছাড়াও ব্যাপার আছে, ধরুন আগারো থেকে যে রেললাইন করা হয়েছে আগরতলায়, বাংলাদেশে কি কাজে আসবে এটা? আমাদের জমির উপর দিয়ে আমাদের খরচই তো করা হয়েছে কাজটা। এখন একইভাবে যে একটা নতুন গুডস ট্রেনের জন্য যে রুট নির্ধারণ করা হচ্ছে, যেটা ভারতীয় ট্রেনে চলে যাবে আমাদের ভিতর দিয়ে, এখন পর্যন্ত কিন্তু ওটা হচ্ছে না। এখন পর্যন্ত আমাদের ইঞ্জিন পুল করে নিয়ে আসে। সেটা তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু সম্ভবত সেটাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে হবে যদি এই ফ্যাসিলিটিটা দিতে হয়। কারণ রেলওয়ে থেকে যেটুকু জানতে পারলাম, রেলওয়েতে কাজ করতেন একজন, তিনি যেটা বলেন যে এটা তো অলরেডি এই রুটটা অলরেডি ওভারলোডেড, যেটুকু ক্যাপাসিটি আছে সেটা পুরোটাই ব্যবহার করছি আমরা। ভারতীয় ট্রেনকে সুযোগ দিতে গেলে আমাদের আসলে ফ্যাসিলিটিস বাড়াতে হবে, সেই ফ্যাসিলিটিস কার খরচে বাড়বে, এগুলি কিন্তু খুব পার্টিনেন্ট প্রশ্ন। এই জগৎ কিন্তু সবকিছুতেই যদি ভারত অর্থায়ন করে থাকে সেটা কিন্তু ঋণ হিসেবে অর্থায়ন করেছে। ঋণ কিন্তু সুদ সহ ফেরত দিতে হচ্ছে আমাদের। ভারতকে একটা সুবিধা দেওয়ার জন্য আমি কেন ভারত থেকে ঋণ নিয়ে সুদ সহ সেটা ফেরত দেবো কেন? এটা হলো প্রশ্ন। এখন এই প্রশ্নগুলির উত্তর এখনই পাওয়া যাবে না, কিন্তু আমরা তো এগ্রি করে যাচ্ছি তাদের সব প্রয়োজনে। যেটা আমি প্রথমে বলছিলাম যে তাদের যেগুলি কনসার্ন ছিল, তাদের প্রয়োজন ছিল ট্রানজিট অ্যালাউ করেছি। যদি এর বিনিময়ে দেখা যেত যে বাংলাদেশের কনসার্নগুলো মিট করা হচ্ছে, তাহলে কিন্তু জনমনেও ক্ষোভ থাকতো না, এবং আমাদেরও এখানে বসে এই প্রশ্ন উত্তর দিত। আপনি এই প্রশ্ন করতেন না, আমরা উত্তর দিতাম না। কারণ ইউরোপে আমরা কি দেখেছি, আপনি একটা ট্রেনে ওঠেন কোন দেশ থেকে কখন কোন অন্য দেশে ঢুকে যাচ্ছেন আপনি টেরও পাবেন না। আমি তো চাই যে আমাদের দেশেও সেরকম হোক, আমাদের অঞ্চলে সেরকম হোক, কাঁটাতারে বেড়া না থাকুক, মানুষ যাতায়াত করতে থাকুক অবাধে, এবং জাস্ট একটা বড় যে একটা আইডি কার্ড থাকুক যেটা নেপালের সাথে ভারতের আছে। এরকম সম্পর্ক তো আসলে সবারই থাকা উচিত, যে কোনো অঞ্চলের মধ্যে থাকা উচিত। তো আমরা সেদিকে যাচ্ছি না, বেড়া শক্ত করতেছি। আর আমার বলে যে একটা কথা আছে যে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। ঠিক আছে, ফেন্স দিলেন, কিন্তু তারপরে বাকিটুকু যদি অন্তত আমাদের যে কনসার্নগুলো আছে সেগুলি যদি দেখা যেত, তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলি ভারত থেকে দিতে আমরা সানন্দে দিতাম। যে ভারতের অসুবিধা হচ্ছে, ঠিক আছে আমরা তা মিট করি, আমাদের প্রয়োজনও ভারত মিট করছে, কিন্তু এই কথাটা আমরা ওই মনস্তত্ত্বের জায়গাটায় আসলে ঘাটতিই থাকে। সৌরভ ভাই, এইখানে যখনই আমরা ভারত বাংলাদেশ প্রসঙ্গ আনি বা সম্পর্কে বিষয় আনি, একটা কথা প্রায় শোনা যায় দুই দল থেকেই, যে দেশ বিক্রি করে দিচ্ছে। এটা দুই দল, বিএনপিও বলে আওয়ামী লীগও বলে যে দেশ বিক্রি করে যাচ্ছে। দেশটাকে এত সস্তা আছে বিক্রি হয়ে যায়। এবং এই জাতীয় উপমা উদাহরণ যখন রাজনীতিবিদদের মুখ থেকে আসে, সাধারণ জনগণ হিসেবে কি রাজনীতিবিদদের প্রতি একটা আস্থাহীনতা তৈরি হয় কিনা? এটাও তো জনগণকে মানে জনসমর্থন পাওয়ার জন্য এসব কথা, দেশ বিক্রি করা বা দেশ উদ্ধার। এই উপমাটা কি অন্যান্য দেশে কি ব্যবহার হয়? এটা হয়, উপমহাদেশে তো হয়, পাকিস্তান আমলেও আমরা তো দেখেছি, নেপালেও এই রাজনীতি আছে। সুতরাং এটি যে বাংলাদেশের অভিনব তা নয়। প্রথমত হচ্ছে আমি যে বললাম যে একটা রাজনৈতিক কোনো বিষয়ে একটা রাজনৈতিক মতৈক্য থাকা প্রয়োজন, যেটা আমাদের মধ্যে নেই, তো স্বাধীনতার পর থেকেই নেই। সেটা বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে এই বর্তমান সরকার। বিরোধীরা সবসময় মনে করে যে তাদের সরকার ভালো করলেও তার বিরোধিতা করবে, মন্দ করলে তো করবেই, করা উচিতই। আর যে বিষয়টা হচ্ছে যে আমরা সমস্যাটা প্রথমে কতটা মানে জনগণের যে উদ্বেগ সেটা কতটা সরকার আমলে নিচ্ছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে ইউরোপে তো এই সমস্যা নেই, কিন্তু আমাদের উপমহাদেশের কাঠামো সেটাও কিন্তু অর্থনৈতিক কাঠামো দেখা। আর আমাদের এখানে কিন্তু ভারত যেহেতু আমাদের পশ্চিমেও ভারত, পূবেও ভারত, উত্তরেও ভারত, সুতরাং এখানে কিন্তু ঠিক ট্রানজিট বা ওই ইউরোপে যে এক দেশ
থেকে আরেক দেশে যাওয়ার সেরকম নয়। যেটা ট্রান্সশিপমেন্ট পর্যন্ত যেটা ছিল তাহলে তাতে আমরা কিন্তু এই পরিবহনের, এই লোকবলের এবং অবকাঠামোর একটা মাসুল পেতাম, আমরা একটা সুবিধা পেতাম। কিন্তু যখন সেটি ভারতীয় ট্রেন থাকবে, ভারতীয় কি বলে ভারতীয় জনবল থাকবে, তখন আমরা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি না বা সুবিধাটা হারাবো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বেসরকার কিন্তু একসময় খুব স্বপ্ন দেখাতেন যে যদি ট্রানজিট হয় আমরা বিশাল অঙ্কের সুবিধা মিলিয়ন ডলার কিন্তু মিলিয়ন ডলার পাবো, কিন্তু বিলিয়ন দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তাদের এই কি বলে হিসাব নিকাশও শুভঙ্করে ফাঁকি ছিল, অথবা জনগণকে এটি কি বলে প্রলুব্ধ করার জন্যই বলা। সত্যিকার ভাবে আমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমিও মনে করি যে এখান থেকে বাংলাদেশ থেকে একটা সরকারের উচিত যে যেহেতু বাংলাদেশে ভূখণ্ড দিয়ে ট্রেন যাবে বা পণ্যবাহী ট্রেন বা মালবাহী বা যাত্রীবাহী ট্রেন যাই যাক, এটা যে বেসামরিক কাজে সামরিক কাজে ব্যবহার হবে না সেই নিশ্চয়তা কিন্তু আমার মনে হয় যে ভারতের পক্ষ থেকে থাকা উচিত। নাহলে বাংলাদেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা থাকবে, এক ধরনের বৈরিতাও তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অবকাঠামো, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্কান দুবে, তার সাথে পররাষ্ট্র সচিব, তার সাথে কথা হয়েছিল এবং তিনি কিন্তু বলেছিলেন যে এই যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের মধ্যে যে বাংলাদেশের ভূখণ্ডের যে রাস্তা নির্মাণ বা এই রেলওয়ে, এটা ভারতের উচিত তাদের মানে ঋণ হিসেবে না, অনুদান হিসেবেই দেওয়া। কারণ এটা ভারতের জনগণ বা ভারতীয়রাই এর থেকে সুবিধা পাবে, কিন্তু সেটা তারা ভারত করেনি বা করবেও না। আমার মনে হয় হিসাব নিকাশটা খুব জরুরি। যে আমরা তো দুই ভাইয়ের মধ্যে যখন সম্পত্তি নিয়ে বিরোধ হয় তখন তো হিসাব নিকাশটা করি যে কে কম পেলো বা কে বেশি পেলো, সেখানে আমরা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করি। এবং যদি কোনো ভাই ক্ষতিগ্রস্ত হয় মনে করেন সে কিন্তু আদালত পর্যন্ত যায়, কিন্তু এসব ক্ষেত্রে আদালত পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, আমরা সমুদ্র সীমা ন্যায্যতা যদি নিশ্চিত না করতে পারে সেক্ষেত্রে সরকারের কি করণীয় আছে? সরকার করণীয় যে কোনো সরকার যদি আমরা বলি যে সার্বভৌম চুক্তি বাতিল করতে পারে, সেরকম অবস্থানে কি আমরা আছি? আছি মানে কি, আমরা তো এখন কি যুক্তরাষ্ট্রের পাশে তাইওয়ান, যুক্তরাষ্ট্রের পাশে কিউবা ছিল না, এখন কি চীনের পাশে তাইওয়ান আছে না? ছোট দেশ বলেই সে সবকিছু বিসর্জন দেবে তা নয়, তার নিজের গরিমা গর্ব, তার নিজের সার্বভৌমত্ব নিয়ে থাকা উচিত, থাকতে হবে। নাহলে তো পৃথিবীর কোনো সব ছোট দেশই বড় প্রতিবেশীর অধীনস্থ হয়ে যাবে। বাংলাদেশের আমি এবার একটু অন্য প্রসঙ্গ আনতে চাই। এবং বলতেছেন আপনি জানেন যে এই যে দুর্নীতি, টাকা পয়সা, সাবেক পুলিশের মহাপরিচালক মানে মহাপরিদর্শক, তার ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছে দুর্নীতিতে। তা আপনি যেহেতু সাবেক সচিব ছিলেন, সচিবরা যদি দুর্নীতি করে বা আইজিপি যদি দুর্নীতি করে, এটা দেখভাল বা চেক অ্যান্ড ব্যালেন্স করার দায়িত্বটা আসলে কার? একেবারে যদি তাত্ত্বিকভাবে বলেন, চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্ব হচ্ছে যে সরকারের একটি কমিশন অফিস আছে, যেটা কমিশন আছে এখন, আগে তো ডিপার্টমেন্ট ছিল, এখন কমিশন হয়েছে। সেই কমিশন তার দায়িত্ব পালন করবে এবং অভ্যন্তরীণ ব্যাপারেও ধরুন সর্বোচ্চ পর্যায়ে যে থাকবে তার দুর্নীতি দেখার জন্য অবশ্যই বাইরে থেকে দেখতে হবে। আর যদি তিনি দুর্নীতিমুক্ত থাকেন তাহলে তার অধীনস্থদের দুর্নীতি দেখার দায়িত্ব তার। এখানে অনেক সমস্যা আছে আমি জানি, ক্ষেত্র বিশেষে এমন হয় যে আমি কিন্তু এগুলি ছোটখাটো দুর্নীতির কথা বলতেছি, যে কিছু একটা করলো তারপরেও বিভিন্ন ধরনের চাপ থাকে, করেছে এটা ছেড়ে দিলে হয়, এটা তো আছেই। তারপরে আমার আছে হলো আইনি ব্যবস্থা খুব দুর্বল আমাদের, মানে এই ধরনের অপরাধীকে বিচারের সম্মুখীন করা। এমনকি এমনও হয়েছে যে কোনো একজনকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু কোর্ট তাকে আবার চাকরি ফেরত দিয়েছেন। নিশ্চয়ই কোর্ট দেখেছেন যে তার বিরুদ্ধে যেই কেসটা সেটাতে দুর্বলতা ছিল, এই কারণেই তারা দিয়েছেন। কিন্তু সেই দুর্বলতাগুলি ঢাকার মতো ব্যবস্থা, খুব শক্ত ব্যবস্থা নাই, এটা আমি দেখেছি আর কি, যে প্রায়ই দেখা যায় যে কোনো দুর্বলতা। তারপরে একটা অভিযোগ আসে যে সরকারের যিনি উকিল থাকেন তিনি অনেক সময় অতটা সিরিয়াসলি নেন না কেসকে, যেটা অন্য পক্ষ যেটা নেয়। এসব কারণে ছোটখাটো দুর্নীতি দূর করা যায়। উচ্চ পর্যায়ে যেটা দুর্নীতি সেটা রাজনৈতিকভাবে ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সেই সদিচ্ছা থাকতে হবে এবং সেটা মেকানিজম থাকতে হবে।
কিন্তু এই যে বেনজির আহমেদের কথাই যদি আমি ধরি যে এত হাজার হাজার কোটি টাকা উনি ইনকাম করলেন এবং এটা তো একটা লং প্রসেসের ভিতরে দীর্ঘ সময় লেগেছে অবশ্যই, এবং উনি জায়গা কিনেছেন, টাকা ইনকাম করেছেন, তার গাড়ি বাড়ি অনেক কিছু রয়েছে। এই তথ্যগুলো কি সরকারের কাছে থাকে না, কোনো সংস্থার কাছে থাকে না? অবশ্যই থাকে, যে না থাকলে সেই তথ্যগুলি এখন আসছে কোথেকে? আপনি কি মনে করেন গত 7 দিনে তথ্যগুলি জোগাড় হয়েছে? মোটেই না। তথ্যগুলি ছিল, কিন্তু ব্যবস্থা নেওয়া যেটা সেটা করা হয়নি। কেন করা হয়নি এটা তো আমি বলতে পারবো। মানে সৌরভ ভাই যদি বলেন যে আসলে কেন করা হয় না, কারণ সরকারের পক্ষ থেকে তো বলা হয় যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স। কথা ও কাজে তো অনেক দূরত্ব। প্রশ্ন হলো এই কোনো কোনো সরকারি প্রশাসনের অনেকগুলো শাখায় বিভাগে দুর্নীতিটা একটি পদ্ধতিগত বৈধতা নেওয়া হয়েছে। যেমন আপনি যখন রাষ্ট্রের সেবা নিতে যাবেন, আপনাকে তার জন্য ঘুষ দিতে হবে বা অতিরিক্ত সুবিধা দিতে হবে। সেটি আপনি পুলিশের ক্ষেত্রে বলুন, সেটি যদি রাজস্ব বিভাগের ক্ষেত্রে বলুন। আপনি বেনজির আহমেদের কথা শুধু বললেন, মতিউর রহমান তিনি সচিব হননি, তিনি সদস্য, এবং তিনি তার যে সম্পদের হিসাব আমরা পেলাম সেটাও কিন্তু, এবং কিভাবে হলো, তার সম্পর্কে সাবেক এনবিআর এর সাবেক চেয়ারম্যান মতিউর রহমান তিনি লিখিতভাবে তিনি তার বইয়ে আছে, গতকাল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, অনুষ্ঠানে এসেছেন, তিনি কোদালকে কোদাল বলিব বলে তিনি তাকে চট্টগ্রাম থেকে রাজশাহী বদলি করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান সহ সেনাপ্রধান চট্টগ্রামের যিনি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি, এবং সিজিএস অন্তত 4-5 জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা তার পক্ষে তদবির করেছেন। এমনকি এনবিআর এর 4 জন সদস্য বলেছেন যে তাকে বদলি করে আপনি রাখতে পারবেন না। এবং ঘটনা কিন্তু তাই শেষমেশ তাই ঘটলো, মতিউর রহমানই ওখানে থাকলেন না কয়েক মাস পরে, এবং তিনি তার চলে যাওয়ার মতিউর রহমান যতদিন চেয়ারম্যান ছিলেন তাকে করেননি। আরো যে ভয়াবহ যে আমরা খবর পাই যে এই মতিউর রহমান তিনি সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়ার সাথে তার ঘনিষ্ঠতা ছিল, সাইফুর রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল, এবং সাইফুর রহমানের স্ত্রী মারা যাওয়ার পর তিনি কান্নাকাটিও করেছেন কবরস্থানে যেয়ে। তাই আমাদের চিন্তা করুন, একজন সরকারি পদস্থ সরকারি কর্মকর্তা বিসিএস ক্যাডার, তিনি ট্রেডে ছিলেন, পরবর্তীকালে করে চলে আসছেন। মানে আমাদের মানসিকতা আমরা কোথায় যাচ্ছে? এবং তিনি একজন মতিউর রহমান রাজস্ব বিভাগে আছেন, একজন বেনজির কি শুধু পুলিশ বিভাগে আছেন, এবং আরো তো ডিআইজি বা এই পর্যায়ের যে সব বেরোচ্ছে, একজন সোহেল রানা, শেখ সোহেল রানা, তিনি হলো একজন থানার এসআই না এসআই, তিনি কোটি কোটি টাকা নিয়ে সীমান্তের উপরে চলে গেছেন, আমরা তাকে ফেরত আনতে পারিনি। দুর্নীতি বোধহয় আমাদের একটা কি বলে, দুর্নীতি একটা নীতি হয়ে গেছে। এটা যখন হয় এবং এর বিরুদ্ধে যদি মানে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, যারা সরকার বলেন যে এখন নির্বাচনী ইশতেহারে তো শুধু 0 টলারেন্স লিখতে হয় না, প্রতিটা পদক্ষেপে কি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে বিষয়। আমার মনে হচ্ছে দুর্নীতি এরকম, হ্যাঁ আমরা বলি যে দৃষ্টান্তমূলক যে একটা শাস্তি দেওয়া, হ্যাঁ তাহলে অন্যরা হয়তো এখন হয়তো অনেকে কি বলে একটু সমঝে চলবে। কিন্তু আবার যদি দেখে যে বিচার হচ্ছে না, আরো যে ভয়ের বিষয় মানে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে বেনজির আহমেদ বলা হচ্ছে যে তিনি চলে গেছেন। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে যাদেরকে আসলে টাকার নেশায় পড়ে যায় তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। এই দেশ ছেড়ে পালানোটাই কি সমাধান? এটা তো খুবই প্রধানমন্ত্রী খুবই কি বলে তাদের প্রতি খুবই সদয় হয়ে এই মন্তব্য করেছেন। প্রথমত হচ্ছে যে কথা হচ্ছে যে তারা যারা অন্যায় করেছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া, এবং তার অধীনস্থ যাদের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল তারা যে নেননি তাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া হবে। ঠিক যে তারা এখন তো অনেকে বলে যে গরিব মানুষ কিন্তু অন্য কোনো থাকে না, বলে যে আল্লাহ বিচার করবেন। এখন আমরা তো এর উপর ছেড়ে দিতে পারি না, আমাদের তো করতে হবে যে একজন অন্যায় করে পার না পার, তাহলে তো তার ভালো মানুষ যারা তারাও তো দেখবেন যে
বিপদে পড়ে এই সমাজে। এবং অন্যায় করে যেন পার না পায় সেটার কি আপনি আশাবাদী কিনা যে অন্যায় করে কেউ পার পাবে না, সেরকম কি চিত্র দেখতে পারেন একেবারে সংক্ষেপে? একেবারে সংক্ষেপে যদি এক শব্দে বলতে পারেন তাহলে তো দেখতে পাই না এরকম কোনো সম্ভাবনা। কারণ আমি মাঝে মাঝে একটু হাসাহাসি করি যে ওই রিপোর্ট বের হয় যে জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে 75% লোকের ঘুষ দিতে হয়েছে। এটা অসত্য। 100% লোকের ঘুষ দিতে হয়। চিত্রটা আসলে সেরকমই। জমি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আপনাকে 100% মানুষ ঘুষ দিয়ে কাজ করে। মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমার মাফ করে দিন। আমি আপনাদের ভিডিও বানাইলাম, একটা মিনিট শুনুন না, আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইলাম, আমি যদি এইগুলো ভাই শুনেন না, আমি একটু কথা বলি ভাই, শুনেন। ওটা আমার একটা প্রথম ভুল ছিল, দ্বিতীয় ভুল ছিল কি জানেন? ওর সাথে আমার পরিচয় ঘটা। ঠিক আছে, ওর সাথে আমার পরিচয় ঘটা। ভাই আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাইছি, এটা কি আমার ভুল? ভাই আমি আমারটা বলি, দেখেন আপনাদের ভালো লাগে কিনা, শুনেন না। আমার একটা সেকেন্ড ভুল ছিল, ওর সাথে আমার পরিচয় ঘটা। ঠিক আছে, ও কি হয়েছে, ও একটা বাদবাড়ি করছে, আর সিবলি মিলা বাংলাদেশের কত প্রায় মান সম্মান যা ছিল সব ভিতরে ঢুকে দিচ্ছে। কাউন্সিলিং এখন কোনো প্রোগ্রাম করতে গেলে পারমিশন দেয় না, একজনের টাকা দেয়নি, ফলস টিকিট দিছে, সবকিছু করতে পুরো বাংলাদেশ যায়। ও প্রোগ্রাম করতে পারেনি, অপু বিশ্বাসের নিয়ে আসছে স্পাইস হাউস থেকে, ওখানেও গেছি, আমাদের স্পন্সর দিয়ে রুগী আমাদের ডুবাইছে। এখন কি হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, ওটা সহ্য হচ্ছে না। অন্য ওমানে জেল কাছে ওমর নাম আমার কাউন্টার, ওকে গোনা দেয়, ওকে গোনা কেন? আমার যদি পৃথিবীও বলে যায়, তোমার মতো ছিল আমি গোনা দেবেন, আজকে বলে গেলাম আমি সরি, আপনার যদি কষ্ট পেয়ে থাকেন, আমি শেষ করি, আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি ভিডিও করছেন, আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন না। আমি রিকোয়েস্ট করে আপনাকে যে ভিডিও বানাইছি, ঠিক আছে। আমার একটা জিনিসই অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাফ খান আপনাদের সাথে আছে, আমি বলছি না, উনি আমাদের সাথে নেই, উনি আমাদের আপনি আমার কাছে গেছেন, আমার কাছে বলছেন আপনার এটা আমার কষ্ট লাগবে না। শুনেন আমি বলি, ভিডিও শেষে কিন্তু আমি সুন্দর করে বলে দিচ্ছি একটা মন না, আমি এটা বাদ দেন, আমি বলছি কিন্তু যে একটা মানুষ ভালোবাসা আমাদের সাথে ভিডিও বানাইতে, এটা নিয়ে আমি কিন্তু ভালো, এটা আপনারা গেছেন, আপনাদের রিকোয়েস্ট বানাইছি, শিবলি কি আপনাকে ধরে দিচ্ছে, আমাকে কাকে ধরেছে, আপনি কি আমাকে ধরে, আপনি তো বললেন যে ভাই সিবিআই প্রোগ্রামে কোনো প্রবলেম হবে কিনা, বললেন না? আমি কি বলছি ভাই, প্রোগ্রাম 100 টাকা হতে পারে, এত বড় একটা জায়গা 200 মানুষ আলাদা এক করলে 100 টাকা প্রোগ্রাম হবে, কিন্তু আমি চাই বাঙালিরা কমিউনিটি এখানে সবাই মিলে মিশে অনুষ্ঠান করবো, যে সাপোর্ট লাগবে করবো এখানে বসে। আমি কোনো অনুষ্ঠানে যাই না, হাজার হাজার অনুষ্ঠানে দাওয়াত দেবে কোনো আপনার মাইক আছে না, রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম, আমি আজকে এখন বলে ভাই ভিডিওটা বানাই দেন। আমি কি বলছি না, আপনার বাসায় যখন সেকেন্ড দিন গেছি, ওই আমার এটাকে বলছেন, আপনারা আপনি বলে দেন আপনি কি ভাই, আপনি আমারটা শুনুন, আপনাকে কি নিজের করে ভিডিওটা পাই? আরে ভাই আপনি কি আমি বাইরে কিছু আছে বলুন ভাই, আপনি আমার কাছে আসছেন, আপনি আমার ভাই, ছোট ভাই, আমার ব্যবসা কিন্তু ভিতরে সুবিধা হবে, আমি বললাম আমি এটা করি না, কিন্তু আপনি সাথে আমার অন্তর সম্পর্ক 3 জন মিলে আমার দোষের বলছে, আমি ভিডিওটা বানাইছি, এটা আমার আপনি বলতে না, আপনি এর পরের দিন বলতে পারেন যে কেউ আমার নাম আমি আমি আমার সবাই চেনেন, এই কথাটা আপনি কি বলছেন? এটা আমার ভিডিওতে আছে, কোথায় ভাই শুনতে আপনি আপনি শুনেন ভাই, কোনটা বলেন না এই জিনিসটা ভাইয়া আপনি টিচারে কি বলে ভিডিওটা দেখেন না আমাকে ভাই, আপনি তো বলছেন আপনি ভিডিওটা দেখান আমাকে, ভাই আপনি ভিডিওটা কে বানাইছে দেখান আমাকে, আপনাকে দেখান, আপনাকে দেখান না, তুমি ভাই আপনি দেখান না, কে কি বলছো দেখান, তোমার ভিডিও দেখাচ্ছি, তোমার আমি আমার ভাই আপনি আমাকে যে বলছেন না ভিডিওটা, আপনি ভিডিওটা আপনার কারণে বানাইছে, আপনি বলছেন ভাই বলছে এবং আকার বলছে, আমি নিজে ভালোবাসি ছোট ভাই আমার বলছি না, আমি ভিডিও বানাইছি, আপনিও তুমি আমার আমিও বলছি, তুমি ভিডিও বানাইছি বলছেন, আপনি আমার ভিডিও বানাইছি, আপনি অস্বীকার করছেন কেন? আপনি এটাই বলেন, আপনি খালি বলেন যে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আমি কথা বলছি, বলছেন এই যে বলছেন যে আমি আমার বাংলাদেশের সবাই ইয়া করে আমাকে দেখেন না, দেখেন না তারপরে তো আপনি কি বলবো আপনি ওটা দেখেন আমাকে, ঠিক আছে, আমার মতো একজন অনেক ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, আপনারা দেখেন আমাকে, আমি তো আপনার কথা বলেন ভিডিও আপনাকে গেছে রিকোয়েস্ট করতেন, আজকে যখন আপনি সবার সামনে বললেন না যে আমি কথাটা বলছি, আপনি আমাকে দেখেন না, আপনি মানুষের কথা আমাকে দেখা ওইটা দরকার আছে, অবশ্যই সবাই দরকার আছে, দরকার আছে, আমি এখানে আমার কথাটা আমার বাকি মাসের কথা বলবি তো দরকার আছে কিনা, হ্যাঁ কি না বলবি
না এখানে আমার কথাটা আসতেছে কেন? দরকার আছে কিনা তুই কথা কইছিস তাই তো দরকার আছে কিনা বল তোর যদি দরকার না থাকে আজকে তোর আমি ভাই হিসেবে শিখিয়ে দিস তোর আমি কোনোদিন টাকা দিই না এই পর্যন্ত দিদি এবং তোর প্রোগ্রাম আমি নিজে করছি লাস্টে আমার ফ্যামিলির ইয়াতে কিংবা আমি প্রোগ্রাম বন্ধ করতে গেছি কিন্তু তোর নেই কেন যে ছেলেটা আমি আছি আমার রিকোয়েস্ট আমার ইয়ে আছে তাহলে এখন যদি কথা আছে তাহলে আমাকে ফোনটা করে গেলেন এখন আমার কথা শুনেন শুনেন না ফোনটা আমি শোনাই আমি ভাই আপনি আমাদের শুনুন আগে আমি বলছি বলতেছেন একটা জিনিস আপনাকে বলি আপনি একটা জায়গায় ঠিক করছেন আপনি মানুষের কথা যদি না শুনে আজকে যদি আমি আপনার কথা লোক কথা তো শুনি না ওরে কেন রাখছি ভাই ওরে আমি ভাই হিসেবে আমি কালকে বলবো আমি কালকে এই কথার জন্য আমি কালকে ওকে আমি ইয়া করছি ভাই কথা বলতে আইছো আমি কালকে বলবো মানে আপনার বাসায় গেছি দেখে আপনার ভাই কি বলছে আমাদের এখানে বলছিল আপনাকে আপনার বলছি বলছি অনেক বলছি আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বলতেছেন রবিতে আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা জানেন আমি আমার মতো ছিল আপনার বাসায় গেছি তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি কোনোদিন বলছি কি বলছি সেটা বলেন না এখনই আমি তোমার কথা বেশি আর না না আমি কথাটা বুঝতে আমি কথাটা শেষ করি না ভাই কি বলছি এটা বলেন আগে আমি তোমাকে কথা শেষ করি আমি তো এটা কিন্তু এটা নিয়ে কথা বলছি আপনার নিয়ে তো কোনো কথা না এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই সব টিকিট কিনে দেওয়া বিক্রি করছে আপনার কিনে তো কোনো কথা না ভাই Subscribe with share and like. Press the bell icon. Thank you.